আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এই স্টোরিটা রাসেল ভাই শাকেরা আপু, আমার আপু হয় উনি স্টোরিটা দিয়েছেন। উনি ঢাকা শহরের খুব সুনামধন্য একটা মেডিকেল সেন্টারের ঘটনা বলেছেন আর কি। নামটা বললাম না, বলা যাবে না অ্যাকচুয়ালি। যাক, উনি ছিলেন তখন ওখানকার আপনার মানে কেবল ফ্রেশ ডক্টর আর কি, হওয়ার পর ওখানে উনি কাজ করছেন। তো ওখানে আপনার বিভিন্ন ইউনিট ছিল আর কি, অবশ্যই একটা হসপিটাল বড় বড় ইউনিট। তো একদিন ওখানকার যেই ওয়ার্ডটাতে একটা আপনার মানে আপনার সদ্য প্রসূত বাচ্চা যেখানে হতো, সেখানকার এক মহিলা ওনাকে ডেকে বলছেন যে ম্যাডাম আপনার সাথে একটু কথা আছে। বললো কি কথা? বলে আমি ব্যাপারটা অলরেডি আপনাদের এখানে আয়ার সাথে ডিসকাস বলেছি, সে এটাতে খুব একটা দেয়নি, তো ইন্টারেস্ট দেখায়নি এবং উনি আমাকে কোনো পাত্তাও দিচ্ছে না। বাট আমি সাফার করেছি এবং আমি খুব ভয় পাচ্ছি, আমি আপনার সাথে কথা বলতেছি। তো উনি বললো আচ্ছা কি? তো উনি তখন ইয়াং ছিলেন একদম, ওনার কিউরিয়াসিটি হলো যে ব্যাপারটা কি, আসলে কি ফেস করতেছে সে। তো উনি ফার্স্টে বোঝানোর চেষ্টা করলো আপনার যদি সার্ভিস নিয়ে কোনো সমস্যা থাকে আমি কিন্তু খুব একটা এটাতে হেল্প করতে পারবো না, যতটুকু পারার ততটুকু। বলতে সেটা না, বলতেছে যে আমি রাতের বেলা আমি এখানে আমার বাচ্চা নিয়ে ঘুমাই, আমার তো একদিন না 2 দিন হয়েছে তখন কেবল। বলতেছে যে অনেক রাতে, তখন গভীর রাত হয়ে গেছে এবং ওয়ার্ডের লাইট প্রায় বন্ধ, ডিম একটা লাইট, খুব অল্প আলো জ্বলতেছে এখানে। তো আমি দেখলাম যে ওই পাশে যে পর্দা আছে, ও পর্দাটা বাতাসে নড়তেছে। তো অবশ্যই জানলা খোলা থাকলে নড়তেই পারে, সেটা সে করেনি। তো আমি হেঁটে পানি আনতে গেলাম, ওই আয়াকে খুঁজলাম, উনি নাই, পানি আনতে গেলাম, বাচ্চাকে আমি খাটে রেখে গেছি। তো পানি এনে যখন আমি আসছি, আমি এসে দেখি ওই আমার খাটের কাছে যেখানে আমার বাচ্চা শুয়ে আছে, তার সামনে বেশ লম্বা একটা মানুষের মতো, গায়ের মধ্যে যে সাদা অ্যাপ্রন টাইপেরই পরা, উবু হয়ে কি দেখতেছে, বেশ লম্বা। আমি ভাবলাম যে এই সময় এত লম্বা কোনো ডাক্তার পুরুষ নার্স এখানে ঢোকারও কথা না, যেহেতু মেয়েদের ইউনিট এখন ঢোকারও কথা না, কে এটা ডাক্তার কি কে? তখন সে খুব এজেন্ট করে সামনে যে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে উনি দেখলো যে ওনাদিকে ফিরলো, কিন্তু সে চেহারাটা দেখলো না, হি কুডন্ট সি দ্য ফেস। মুখটা নাকি কভার করা, কাপড় দিয়ে মুখ কভার করা। তো সে খুব ভয় পেয়েছে, জোরে সাউন্ড করে উঠছে। এই জোরে সাউন্ড করে ওঠাতে পাশের বেডে যে মহিলা ছিল, সে ঘুমাচ্ছিল, সে উঠে গেছে। উঠে কি হয়েছে তখন দেখে যে ওই লোকটা নাই ওখানে, এবং সে খুব ভয় পেয়েছে। ভয় পর সে আবার ওই মহিলাকে বলতেছে যে এরকম দেখছে। মহিলা বললে আল্লাহ আমি তো দেখি নাই, আপনি দোয়া দুরুদ পড়েন, কোনো ব্যাপারটা হবে। মহিলা আমি যেভাবে সুন্দর করে বলছি, ওই মহিলা কিন্তু ওইভাবে বলেনি, বিকজ উনি এতটাই ছিলেন না আর কি। তো যাক, তো শাকের আপু যিনি আছে উনি শুনে বললো যে আসলে এটা মনে আপনার মানসিক কোনো ভুল টুল হবে, কারণ এরকম তো আপনি থাকেন, অসুবিধা নেই, আর ভয় পেলে জোরে ডাক দিবেন, আর আমি আজকে বলে দিব ওয়ার্ডে যে মহিলা থাকে সে যেন ঠিক মতো এটা বলার পরে ওই আপু চলে যায়। ওনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে এই জিনিসটা কি হলো, তা উনি আবার কথাবার্তা ভুলে যায় আর কি জিনিসটা। তো এর পর দিন থেকে শুনতেছে, উনি যখন আবার কাজে আসলো তো শুনতেছে যে ওই ওয়ার্ডে বাচ্চা, তার রিলিজের ডেট, কিন্তু বাচ্চাটা সকাল থেকে একদম কাঁদতে নীল হয়ে যাচ্ছে এবং তাকাচ্ছেও না ঠিক মতো, নিউবর্ন বেবি, খুব খারাপ অবস্থা। ডাক্তার কয়েকদিন চেষ্টা করতেছে, ওনাকেও বললো, উনিও গেছে ওনার সিনিয়রদের সাথে। তো যে দেখতেছে বাচ্চাটা কাঁদতেছে এবং কাঁদতে কান্না, যতক্ষণ পর্যন্ত তার আপনার অ্যাবিলিটি শেষ না হচ্ছে চিৎকার করা, ততক্ষণ পর্যন্ত সে কাঁদতেছে জোরে জোরে। তো উনি জিজ্ঞেস করেন তখন একে আপনার ওই মাকে যে কি ব্যাপার, কি হয়েছে? বলছে যে গতকাল থেকে বাচ্চাটা প্রচন্ড ভয় পাইছে কোনো কারণে হয়তো, এবং বাচ্চাটা এরকম অ্যাবনর্মাল অ্যাক্ট করতেছে। তো মাটাকে জিজ্ঞেস করছে, তো মাটা বলতেছে যে সে ওই একই যে আপনার জিনিসটা, যে সে হঠাৎ শুয়েছিল রাতের বেলা, তো উনি দেখে যে ওই ঘরের কোনার মধ্যে এরকম সাদা টাইপের দাঁড়ানো, এবং সে আস্তে আস্তে সামনে আসতেছে এবং সামনে এসে ওনার খাটের সামনে আসছে। তো উনি পুরো স্পেল বাউন্ডের মতো হয়ে গেছিল, উনি দোয়া দুরুদ পড়া শুরু করছে। উনি ভয় পাইছে, যে উনি ভাবছে যেমন আমাদের দেশে দেখলে কিছু ভাবে ভূত বা প্রেত এরকম কিছু, দোয়া পড়া শুরু করছে। তো তারপর আর দেখে নাই, বাট ওনার বাচ্চাটা তখন থেকেই খুব অ্যাবনর্মাল অ্যাক্ট করা শুরু করছে। আচ্ছা, তো এনিওয়ে, তো ওনারা বাচ্চাটাকে রাখে, হাসপাতাল থেকে রিলিজ দেয় না, যেহেতু বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আবার বাচ্চাটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় আপনার ওইখানকার নিউনেটাল যে ইউনিট আছে ওখানে নিয়ে যায়, এবং ওখানে শুধু ওই নার্সরা, বাচ্চার মা থাকতে পারে আর কেউ না। এরকম অবস্থায় দেখা যাচ্ছে বাচ্চাটা ক্রমাগত এরকম করতেছে আর কি। আচ্ছা, ঠিক হয় না। তো বাচ্চার
বাবা সে মানে তার সাথে কথা বলে তার ফ্যামিলির লোক এনে একজন হুজুরকে নিয়ে আসে আর কি। এসে বাচ্চাটাকে আপনার নেয়, নিয়ে কিছু পড়ায় আর কি, মানে হুজুর দোয়া পড়ে এবং হুজুর মনে করেন যে দুটা ফিতা আর কি এরকম সুতার মতো কাইতন বাচ্চাটা হাতে বেঁধে দেয়। তারপর দোয়াটা বাচ্চার হাতে দুটা কাইতন বেঁধে দেয়। ওকে। তারপর বাচ্চাটা অটোমেটিকলি মানে খুব আজব ভাবে কান্নাকাটি থেমে যায় তখন একা একাই তখন আর কোনো কিছুই লাগে না। তো যাক, বাচ্চাটাকে রিলিজ করে দেওয়া হয় মা সহ। তো মাটা চলে যাওয়ার পরে শাকের আপু চিন্তা করে যে কি হলো ঘটনাটা। তো উনি যখন বসে আছে তখন ওই ওয়ার্ডের যে নার্সটা সে এসে ওনাকে বলে যে আপা একটা কথা বলি ম্যাডাম, এখানে আসলে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আরো অনেকে ভয় পায়, এখন অনেকে বলে না, আবার আমি অনেকের কাছে শুনি, কিন্তু মানে আমি এটা পাত্তা দিই না, কারণ এগুলো পাত্তা দিলে তো মানুষই হয়ে যাবে। তো বলছে কি শুনেন আপনি? বলে অনেকেই শুনি যে এর আগে বলছে যে একবার ওখানে মাত্র 2 জন রোগী ছিল, মানে একজন এরকম মহিলার বাচ্চা হয়েছে, সে ঘুমাইছিল, আরেকজন মহিলা এরকম নতুন বাচ্চা হয়েছে। তো সেই মহিলা নাকি দেখছে যে ওই রুমের কোণার মধ্যে এরকম 5-6 জন মানুষ ওরকম দাঁড়ায় আছে এবং গুজগুজ করে কথা বলতেছে। তো এই মহিলা ভয়ের চোটে সাথে সাথে তার গায়ের মধ্যে আপনার কাঁথা টেনে শুয়ে পড়ে, মানে সে ভয়ে মানে করতে থাকে এবং সে ইমিডিয়েটলি তার রিলিজ অর্ডার নিয়ে ওখান থেকে চলে যায় হাসপাতালে, আর থাকেন না উনি। তো শাকের আপু বলে যে ঘটনা কি, উনি ভাবে যে এখানে কি আসলে মেডিকেলে থাকলে ভূত প্রেত নিয়ে খুব একটা বিশ্বাসের প্রশ্ন আসে না, স্বাভাবিক, মানে দুই প্রান্তের জিনিস আসলে। তো যাই হোক, তো উনি তারপর ইন্টারেস্ট দেখায়, উনি খোঁজে এখানে যে আর কে কাজ করে। তো এরকম অনেকের কাছে জিজ্ঞেস করে, তেমন কেউ উত্তর দেয় না। তো ওখানকার যে আপনার দারোয়ান ছিল সে বলে যে ম্যাডাম আমি আপনাকে একটা দিতে পারি, এখানে একটা বুড়ি আয়া কাজ করতো, তিনি আপনাকে উত্তর দিবেন, আপনার বলবে কিছু ইনফরমেশন আছে। বলে কি? বলে যে এই যে রুমটাতে এখন এই যে নতুন নিউবর্ন বেবি রাখা হয়, এই জায়গাটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। এই রুমটা আগে ছিল হচ্ছে মারা যাওয়ার পর প্রথম মর্গে নেওয়ার আগে যে লাশ রাখতো, এটা ছিল সেই রুম। আচ্ছা, হ্যাঁ, এখানে সব আগেই নিয়ে লাশগুলো রাখতো, পরবর্তীতে টাইম হলে আস্তে আস্তে মর্গে নিয়ে যেত। এবং অনেক আপনার ওই যে অ্যাক্সিডেন্ট হওয়া রোগী বা অপঘাতে মৃত্যু যারা হয়েছে তারাই সেখানে থাকে, স্বাভাবিক মৃত্যু না। এবং এইখানে মানে তখন এই যে রাখতো, অনেকে অনেক কিছু দেখতো। এরকম মানুষ দেখছে যে যাচ্ছে, হঠাৎ করে দেখে যে দরজা খুলে দাঁড়ায় আছে কেউ, এবং তার মানে অ্যাক্সিডেন্ট হওয়া মুখটাই এরকম। তো এরকম সিন দেখতো। তো পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এগুলা না ভেবেই, তাদের চেঞ্জিং দরকার ছিল, তাহলে চেঞ্জ করে ইউনিট গুলো সরা ফেলছে। তো এরকম শোনার পরে তখন ওনার কিউরিয়াসিটিটা খুব বেড়ে যায়। উনি ওই যেই মহিলাটা প্রথম ভয় পাইছিল আর কি, ওনার কাছে মানে ওনার সাথে যোগাযোগ করে, অ্যাড্রেস খুঁজে ওই বাসায় জিজ্ঞেস করে যে আপনার বাচ্চা কেমন আছে। তো মহিলা ওনাকে নিয়ে আসে, এনে বলে যে দেখেন ম্যাডাম, আমরা তো অনেক ভয় পাইছি এবং আমার বাচ্চা অনেক এটাতে সাফার করছে। তাকে এরকম পরে কোথায় নিয়ে যে কোন মানে আপনার মানে মাজার বা কোথার থেকে কিছু এনে তাকে দেওয়া হয়েছে। এরপরে গেলে বাসায় নিয়ে আসার পরেও এই বাচ্চা খুব সমস্যা করতো। মানে সে নিজেও মহিলা নাকি দেখতো যে রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ দেখতো যে তার টেবিলের উপর একটা কালো বিড়াল বসে আছে। তারপর সেই লম্বা জিনিসটাকে সে অনেকবার দেখছে যে লম্বা এরকমই পড়া। তখন নাকি ওই হুজুরি বলে যে আপনি অমুক মাজারে যান, ওখান থেকে এরকম জিনিস আনেন, বাচ্চাকে করেন, তো দিয়ে তারপর আস্তে ধীরে তাকে করা হয়, মানে বাচ্চাটাকে আস্তে আস্তে নর্মাল হয়। তো শাকের আপা বলছে যে এটা ওনার একটা বিশাল ব্যাপার মেডিকেলে, এবং উনি ওই রুমে উনি এরপর থেকে রাতের বেলা আর শুনে যেত না, কারণ উনি ভয় পায়। আচ্ছা, তার মানে কি উনি বিশ্বাস করেছিলেন ব্যাপার? হ্যাঁ, উনি তো বিশ্বাস করেছেন এবং উনি এখনো বিশ্বাস করেন, এবং ওনার সাথে এখনো অনেক কিছু ঘটে। উনি বলছে যে আমাকে আস্তে আস্তে আরো কিছু বলবেন আর কি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ওনার বাড়ি মাগুরা জেলায়, শুরুতেই বলেছি, ইউনিয়ন হচ্ছে বেরোইল পলিতা। তো ওনার বাড়ি যেখানে, ওনার বাড়িটা মূলত একটি গ্রামের মধ্যে আর কি, গ্রামের একটা মাঠের মধ্যে। আশেপাশে বেশ ঝোপঝাড় বন জঙ্গল রয়েছে। সন্ধ্যা হলেই জায়গাটা খুবই ভুতুড়ে মনে হয়। আর ওনার বাড়ির সামনে দিয়ে একটি বাইপাস রোড রয়েছে, মানে বাইপাস রোড থেকে একটু ভিতরে ওনাদের বাড়ি। আর ওই বাইপাস রোডের দক্ষিণ মাথায় ওই গ্রামের একটি গোরস্থান রয়েছে। গোরস্থানটি মাঠের ভেতরে অবস্থিত, আর রোডের উত্তর দিকে ওনাদের পাড়ার মসজিদ অবস্থিত।
মসজিদের সামনে দিয়ে চলে গেছে মেইন রোড। আর এখন যে ঘটনাটি আমি ওনার হয়ে আপনাদের সাথে শেয়ার করছি, ঘটনাটি ঠিক বেশি দিন আগের না, 2020 এবং 2021 সালের দুটি ঘটনা। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তিনি এই ইকবাল ভাইয়ের প্রতিবেশী দাদা হন। তার নাম মশিয়ার মোল্লা। মশিয়ার মোল্লা এখন বেশ অসুস্থ, কিন্তু তিনি যখন সুস্থ ছিলেন তখন তিনি রাত করে বাজার থেকে বাড়ি ফিরতেন ওই বাইপাস রোড দিয়ে। তখন তিনি অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করতেন। যেমন ওনার সামনে কখনো বড় বড় বিড়াল, দানবাকৃতির কুকুর, কখনো বিশাল আগুনের গোলা ওনার সামনে দিয়ে সা করে চলে গিয়ে মাঠের ভেতরে পড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। কখনো মাথা কাটা পিশাচ উনি দেখেছেন। কিন্তু এত কিছু দেখার পরেও উনি সেভাবে ভয়ে যে কুকুরে গিয়েছেন বিষয়টা এরকম নয়, কারণ উনি খুব সাহসী মানুষ ছিলেন। রাতের বেলা একা একা হেঁটে আসলে একাকী রাস্তায়, অন্ধকার রাস্তায় চাঁদের আলোতে যে কিছু একটা দেখা যাবে এটি কিন্তু তিনি জানতেন, যার কারণে উনি মনে সাহস রাখতেন। বর্তমানে তিনি খুবই অসুস্থ থাকেন প্রায় সময়, যার কারণে উনি কি হয় যে সারা শরীরে রাত্রের বেলা ওনার অস্বাভাবিক রকম এক ধরনের যন্ত্রণা হয়, রাত্রে তার সহজে ঘুম আসতে চায় না। এই কারণে উনি যখন ঘুম আসে না, বাসার পাশেই তো বাইপাস রোড, ওই বাইপাস রোডে রাতের বেলা উনি একা একা হেঁটে বেড়ান। এমনই এক রাতে ওনার সাথে একটি ঘটনা ঘটেছিল, বা এই ঘটনা উনি দেখেছিলেন। একদিন তিনি প্রতিদিনের মতোই ঘুরে বেড়াচ্ছেন। রাত আনুমানিক 12:30 বাজে হয়তো। তিনি হাঁটতে হাঁটতে ওই গোরস্থানের দিকে যেতে থাকেন। আর তার কাছে আজকে কেন জানি অনেক ভয় লাগছে। তিনি চিন্তা করছেন যে কি ব্যাপার, বয়স বেশি হয়ে গেছে এই জন্য কি ভয় লাগছে কিনা। কিন্তু কত ভয়ের ঘটনাই তো তিনি দেখেছেন, কখনো তো সেভাবে ভয় পাননি। কিন্তু আজকে ওনার শরীরের মধ্যে কেমন এক ধরনের ভয়ের শিহরণ জাগছে। কেন জানি শরীরটা নিজে হঠাৎ করে হালকা মনে হচ্ছে। মনে হচ্ছে ওনার শরীরের ওজন অনেকটা কমে গেছে, কিন্তু হঠাৎ এমনটা কেন মনে হলো? মনে হওয়ার কারণ উনি বুঝতে পারেন, তবে শুরুতে বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন। হঠাৎ করে গোরস্থানের গেটের দিকে ওনার চোখ আটকে যায়। তিনি দেখেন 3 জন মানুষ আলখেল্লা পরা, কিন্তু তাদের উচ্চতা সাধারণ মানুষের মতোই। দেখে মনে হচ্ছে সাধারণ মানুষের মতোই চেহারা, চাঁদের আলোতে যতটুকু তিনি দেখতে পাচ্ছিলেন। তবে সাদা আলখেল্লা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং তাদের উচ্চতা বোঝা যাচ্ছিল। তারা বাইপাস দিয়ে হাঁটতে হাঁটতে একদিকে যাচ্ছেন। তখন ওই মশিয়ার মোল্লা দাদা তিনি চিন্তা করেন যে এরা কারারে, রাতের বেলা কোন দিকে যায়। এখানে একটি বিষয় বলে রাখি, যেটি আমাকে জাভেদ ইকবাল ভাই বলেছেন, সেটি হচ্ছে যে বাইপাস রোডটা খুব নির্জন হয়। অনেক সময় থানা থেকে পুলিশরা আসে আসামি ধরার জন্য, তাদের পরোয়ানাভুক্ত কোনো আসামির কোনো খোঁজ খবর পায়, তাদেরকে ধরার জন্য আসে। সাধারণত আসার সময় পুলিশরা এই রাস্তা দিয়ে, বাইপাস দিয়ে আসার চেষ্টা করেন, কারণ এখানে নির্জন থাকে, এই জন্য কেউ সহজে দেখতে পারে না এবং তাদের অপারেশন পরিচালনা করাটা সহজ হয়। এখন ওই মশিয়ার মোল্লা দাদা মনে করেছেন এরা 3 জন মনে হয় পুলিশের লোক, কোনো বাড়িতে আসামি ধরতে যাচ্ছে। এই কারণে তিনি কি করেন, তিনি একটু সাইডে চলে যান, এমন ভাব দেখান যে উনি লুকিয়ে লুকিয়ে ওই 3 জনকে দেখছেন, কিন্তু ওই 3 জন কিছুই টের পায়নি। তো 3 জন হাঁটছে, মশিয়ার মোল্লা দাদাও একটু দূরে থেকে আড়ালে আবডালে তাদের পিছু নিচ্ছেন, যে 3 জন আসলে কোথায় যায়, কার বাড়িতে যায়, কোন বাড়িতে আসামি ধরতে যায়। উনি মনে করছেন তারা পুলিশেরই লোক। কিন্তু উনি এইভাবে লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ করে লক্ষ্য করেন যে কি ব্যাপার, এরা কি হাঁটছে না ভেসে যাচ্ছে। এরপর উনি বুঝতে পারেন এই 3 জন মানুষ ওই রাস্তার মাথায় মসজিদের সামনে গিয়েছে এবং তারা আসলে ভেসে ভেসে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন যে এই 3 জন আসলে মানুষ নয়, এই 3 জন হচ্ছে জিন।
তবে নিশ্চয়ই কোনো ভালো জিন। তা না হলে সে যে পিছু নিচ্ছে এটা যে জিনটা বুঝতে পারেনি, এটি একটি অসম্ভব ব্যাপার। কারণ তিনি অনেক সাহসী মানুষ, জিন ভূত সম্পর্কে অনেক অভিজ্ঞ মানুষ, কিন্তু তিনি বুঝতে পারেন যে 3টা জিন ইচ্ছা করেই তাকে কিছু বলেনি। তারা বুঝতে পেরেছিল যে ওই মশিয়ার মোল্লা দাদা ওই 3 জনের পিছু নিয়েছে। তো যাই হোক, মশিয়ার মোল্লা দাদা পরে হাঁটার জন্য রাস্তা বের হলেও রাতের বেলা সে ওই কবরস্থান বা মসজিদের আশেপাশে যেত না, মানে বাড়ির কাছাকাছি হাঁটাহাঁটি করত। এর অল্প কিছুদিন পরে আরো একটি ঘটনা ঘটে 2021 সালের রমজান মাসের কোন এক রাতে। ওই যে মসজিদের কথা বললাম, ওই মসজিদে একটি ছেলে, সেও ওই গ্রামেরই লোক, তার নাম হচ্ছে আলামিন। গ্রামের সবাই তাকে লাদেন বলে ডাকে। সে একজন কোরআনে হাফেজ। সে ওই মসজিদে প্রতি বছর রমজান মাসে খতম তারাবি পড়াতো। গ্রামে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, আর প্রচন্ড গরম থাকায় তারাবি পড়ে সে আর বাড়িতে যেত না। সে এবং তার সঙ্গী যে 2 জন মিলে তারাবি পড়াতো ওই মসজিদের বারান্দায় ঘুমাতো। আর তার বাড়ি কাছাকাছি ছিল। সে যখন নামাজ পড়াতে আসতো, রাতের খাবারটা নিয়ে আসতো এবং সাহারি করার জন্য কিছু বিষয়, মানে খাবার টাবার নিয়ে আসতো আর কি। ঘটনা যেদিন ঘটেছে, মানে যে রাতে ঘটেছে, ওই রাতে আলামিনের যে সঙ্গী, যে আরেকজন যে নামাজ পড়ে আর কি, বাড়িতে সে কাজ থাকায় তারাবির নামাজ পড়িয়ে সে চলে যায়। সে আর আলামিনের সাথে ওই রাত্রে মসজিদের বারান্দায় ঘুমাতে পারে না। তা আলামিন একাই ঘুমিয়ে থাকে। হঠাৎ রাত আনুমানিক 1টার দিকে আলামিনের ঘুম ভেঙে যায়। যেহেতু মসজিদের বারান্দায় ঘুমাতো, সে চোখ মিলে দেখে ওই বাইপাসের রাস্তা দিয়ে 3 জন সাদা আলখেল্লা কাপড় পরা মানুষের মতো, উচ্চতায় স্বাভাবিক মানুষের মতোই লম্বা, মসজিদের দিকে আসছে। সে তখন বারান্দায় থাকা মসজিদের ঘড়ির কাঁটার দিকে তাকায়। কারণ ফজরের নামাজে ওই রোড দিয়ে কিন্তু ওই পাঞ্জাবি পরা আলখেল্লা পরা বেশ কিছু মানুষ নামাজের জন্য মসজিদে আসে। কিন্তু সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। তখন বুঝতে পারে যে এই 3 জন আসলে মানুষ না, এগুলো অন্য কিছু। তখন সে ভয়ে ঘুমের ভান ধরে শুয়ে থাকে এবং মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। ওই 3 জন আস্তে আস্তে মসজিদের বারান্দায় আসে। সে চোখ বন্ধ করেও মাঝে মাঝে একটু হালকা করে চোখ খুলে দেখার চেষ্টা করছিল যে আসলে তারা কোথায় যায়, কি করে। প্রচন্ড ভয় তো মনের মধ্যে ছিলই। বারান্দায় আসার পর হঠাৎ করে 3 জনের পা হঠাৎ করে মানে আলামিনের দিকে ঘুরে যায়। মানে ওই 3 জন ঘুরে আলামিনের দিকে তাকিয়েছে। আলামিন কিন্তু বুঝতে পারছে যে 3 জন তার দিকে ঘুরেছে। এক পর্যায়ে হালকা করে একবার শুধু তাকিয়েছে, তখন দেখে যে ওই 3 জন এক দৃষ্টিতে আলামিনের দিকে তাকিয়ে আছে। তাদের দৃষ্টির মধ্যে অদ্ভুত রকমের ব্যাপার ছিল, মানে অদ্ভুত রকমের চাহনি। অন্ধকারের মধ্যেও তাদের চোখগুলো খুব ভালো করেই দেখা যাচ্ছিল। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তারা মসজিদে প্রবেশ করে এবং 3 জন একসাথে জামাতে নামাজে দাঁড়িয়ে যায়। আলামিন যখন বুঝতে পারে 3 জন নামাজে দাঁড়িয়েছে, সে ঘুম থেকে মানে বিছানা থেকে উঠে ঝেড়ে এক দৌড় সে বাড়িতে চলে যায়। তখন তার বাড়ির সবাই ঘুমে বিভোর, সবাইকে জাগিয়ে এই ঘটনা খুলে বলে। সে এতটা ভয় পেয়েছিল যে পরের 2 দিন যাবৎ সে জ্বরে অসুস্থ থাকে এবং 2 দিন সে মসজিদে নামাজ পড়াতে আসতে পারেনি। প্রিয় লিসেনার্স, ওই 3 জন ভালো জিন এখনো ওই বাইপাস রোডে নাকি তাদেরকে দেখা যায়। এরকম বেশ কিছু মানুষ তাদেরকে দেখেছে যারা ওই মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু কারো কখনো ক্ষতি করেছে এমনটা ওইভাবে শোনা যায় না, কারণ ভালো জিনেরা কারো ক্ষতি করে না। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জাপানের ওসাকা শহর থেকে বলছি। তো আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে মূলত একটি জাপানে, আমি যেখানে থাকি আমার বাসার একটু পাশে বলতে 20-25 মিনিটের সময় লাগে। তো ওই বাড়িটির ঘটনা। তো বাড়িটি বর্তমানে আপনার
নাই, ওটা পুরো ধ্বংস করে দিয়েছে। ওখানে ওই বাড়িটার জায়গায় এখন আর কিছুই নেই। তো ঘটনা যার কাছ থেকে কালেক্ট করা সেটা হচ্ছে, উনি হচ্ছে একজন ভারতীয় নাগরিক। উনি এখানে একটি আপনার ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট, ওখানে আপনার কাজ করে। তো উনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করা। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো যে বাড়িটির ঘটনা আমি বলছিলাম, সেই ঘটনাটি হচ্ছে, ওই বাড়িটি হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের পাশেই। তো ঘটনাটি হচ্ছে আপনার 6 কি 7 বছর আগের ঘটনা। তো ওরা রেস্টুরেন্টটি ছিল আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল 3 তলায়। তো ওনারা থাকতো 2 তলায়, 3 জন ভারতীয় ছিল। তো মালিক ছিল জাপানিজ একটি মহিলা। তো সেক্ষেত্রে ওরা যখন ওদের অ্যাজ ইউজুয়াল ডিউটি 10টা বন্ধ ছিল, রাত্রে 10টা। তো খাওয়া দাওয়া শেষ করে ওরা 3 জনই আপনার 10টা পর্যন্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে ওরা যখন ঘুমানোর জন্য রেডি হয়েছিল এবং ঘুমিয়ে গিয়েছিল, মধ্যরাতের দিকে ওরা শব্দ পেল যে আপনার 2টা মেয়ে খুব ভালোভাবে বাঘ পিতনটা করছিল পাশের বাড়ি থেকে। কিন্তু আসলে ওই বাড়িটি তখন থেকেই আপনার পরিত্যক্ত ছিল। তো ওখানে থাকার কোনো প্রশ্নই আসে না। তো ওরা যেহেতু জাপানে নতুন আসছে, ওরকম কিছু একটা জানতো না, বুঝতো না। বাড়িটা তখন থেকে সিলগালা করা ছিল, পুলিশি সিলগালা। এবং মোটামুটি পুরাতন জাপানিজ বাড়ি, আপনার ত্রিভুজ আকৃতির মতো উপরের অংশটি আপনার কেমন যেন অদ্ভুত দেখাতো বাড়িটি। তো আমি যখন আসছিলাম প্রথম, তখন দেখেছিলাম বাড়িটি আপনার কেমন যেন অদ্ভুত একটি বাড়ি, জাপানিজ স্টাইলে কারুকার্য করা। আপনার মোটামুটি অনেক পুরাতন, 150 কি 200 বছর আগের একটি বাড়ি ছিল। তো ওখানে আপনার, তো ওরা শুনলো যে কি 2টি মেয়ে এরকম ভালোই ভাগ বিতণ্ডা করছে। তো ওরা যেসব আমাদের বাংলাদেশ ভারতীয় মানুষের মতোই, তো ওরা খুবই ইন্টারেস্ট, ভাই কি হচ্ছে একটু গিয়ে দেখবো। তো ওরা জানালা খুলে দেখলো যে কই কেউ তো নাই। ওরা এতটুকু বুঝতে পারে না যে বাড়িটা তো আপনার সিলকালা করা, যে এখানে থাকার কেউ প্রশ্নই আসে না এবং ওদেরকে ওরকম ভাবে কেউ কিছু বলেও না। তো ওরা ওই দিনকের মতো ওটা ওখানেই ক্লোজ। তো ওরা খাওয়া দাওয়া করে ঘুমটুম গেল। তো এখান দিয়ে ওদের রেস্টুরেন্ট গুলা, ওদের যে রেস্টুরেন্ট ছিল ইন্ডিয়ান, ওটা ছিল আপনার আবার ওদের শাখার মতো ওদের অন্যান্য এরিয়াতে আরো 2-3টা রেস্টুরেন্ট ছিল। তো একজনকে আপনার ওখানে ট্রান্সফার করে দেয়, কারণ হচ্ছে যেহেতু ওরকম ব্যস্ত ছিল না, সেক্ষেত্রে একজনকে অন্য দোকানে ট্রান্সফার করে আর আরেকজনকে আপনার ছুটিতে মানে নিজে বা ইন্ডিয়াতে চলে যায়। তো যেহেতু একজন হয়ে যায় ওখানে, একজনই, তো সে একাই থাকতো। তা এরকম আরো কিছুদিন পরে, প্রায় 2 কি 3 সপ্তাহ পরে এরকম একদিন সে দেখলো যে ভালোই আপনার এটাকে কি বলে না, শব্দ হচ্ছে সেম। তো সে কি করলো যে আজকে গিয়ে দেখবো। তো ও কি করলো, বাড়ির সামনে দিয়ে না ঢুকে রেস্টুরেন্টের পিছন দিয়ে, ওই বাড়ির পেছন দিয়ে গিয়ে বাড়ির ভিতরে ঢুকলো এবং হাতে একটি টর্চ লাইট ছিল। সে ঢুকে দেখলো আসলে ওই বাড়িটি যেহেতু পরে দেখতো, ওখানে আলো, ভিতরে আলো বা বাইরে কোনো আলোই ছিল না। বাইরে ওদের রেস্টুরেন্টের এরিয়া থেকে যে লাইট লাগানো ছিল, ওখান থেকে হয়তো একটা আলোতে বাড়ির বাইরের অংশটা দেখা যায়, কিছুটা দেখা যায়। যেমন কি আপনি হয়তোবা দূর থেকে দেখবেন যে ওখানে একটা কিছু একটা আছে, কিন্তু কি আছে সেটা এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন না। কাছে গেলে তারপর বোঝা যায় যে ওটা আসলে কি। ওইরকম একটা আলো ছিল। তো সে ওই আলোতে দেখলো যে বাড়ির 2 তলাতে, ওই বাড়িটি ছিল 2 তলা, 2 তলাতে একটি মেয়ে আপনার বসে আছে সে। এবং ভিতরের একটা লাইট ওই মেয়েটির শরীরের উপরে পড়ে সেটা গ্লাস দিয়ে বাহিরে এসে পড়ছে তার ছায়াটা। কিন্তু এটা ইম্পসিবল ছিল, কারণ যেহেতু বাড়িতে কোনো লাইট ছিল না। তো সে, তার মাথায় ওরকম সেন্স ছিল না যে ঘরের ভিতরে তো লাইট নাই, ওটা কোত্থেকে আসে, এবং সেটাও জানে না যে বাড়িটা পরিত্যক্ত বাড়ি। তো সে দেখলো যে উপরে যেহেতু মানুষ আছে, তো ডিস্টার্ব করা কোন দরকার না, কারণ জাপানিজরা ওরকম জিনিসটা ওরা বিরক্ত হয় যে কেউ তাদেরকে গিয়ে কথা। তো সে দেখলো যে মানুষ তো আছে, আচ্ছা যাই হোক থাক, আমি চলে যাই। তো সে কি করলো, চলে আসলো। পরের দিন সেম আবার ঘটনা ঘটে। তো সে আবার পেছন দিয়ে গেল যে আজকে আমি জিজ্ঞেস করবো, আমি ঘুমাইতে পারি না, এটা কেমন কথা। তো সে কি করলো, রাসেল ভাই লাইটটা নিয়ে গেল, গিয়ে দেখলো সেম ওখানে একটি মেয়ে দেখা যায়। সে ভাবলো না, আজকে ভিতরে গিয়ে কথা বলি।
তো জাপানে একটা সিস্টেম হচ্ছে কি, আপনি ঢোকার আগে 2টা নক করতে হবে, খুব আস্তে আস্তে নক করে তারপরে জাপানে গেটিং আছে ওটা দিয়ে আপনি ভিতরে ঢুকবেন। তো ও ওরকম নর্মালি খুব আলতো ভাবে রাসেল ভাই, সে যেটা বললো যে খুব আলতো ভাবে মানে আপনার নক করলো, মানে প্রথম নক করার সাথে সাথে কেন যেন দরজাটা আলতো করে খুলে গেল। তো সে ভাবলো হয়তো বা দরজাটা খোলা। তো সে উঠলো, উঠে আপনার দেখলো যে মোটামুটি ভালোই আলো আসছে, কিন্তু কোথা থেকে আলো আসছে ও এটা খেয়াল করে নাই। তো দেখলো যে পরিপাটি একটি বাড়ি, বাসা, ভিতরে খুব সুন্দর পরিপাটি, পরিষ্কার, আপনার সবকিছু ঠিকঠাক মতো জাপানিজ বাড়ি যেমন, ওটা আপনার খুবই সুন্দর আপনার পরিপাটি করা ছিল, ফার্নিচার থেকে শুরু করে সবকিছুই। তো সে কি করলো, আপনার 2তলা ওঠার মতো সিঁড়ি আছে, হাতের ডান পাশ দিয়ে উঠলেই সোজা। তো ওখান দিয়ে সে আস্তে আস্তে উপরে উঠছে, উঠে দেখলো যে আপনার মোটামুটি উপরে লাইটটা একটু কম, লাইটিংটা একটু কম, সেক্ষেত্রে আশেপাশের জিনিসগুলো একটু ওরকম অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। কিন্তু যেটা আমি বললাম যে আপনাকে বোঝা যাচ্ছিল যে কিছু একটা আছে, এবং সেটা কি আছে ওটা এক্স্যাক্টলি বলা যাবে না, কাছে গেলে বোঝা যায়। তো ওইরকম একটা আলো ছিল, কিন্তু উপরে 2তলাতে আর একটু ডার্ক ছিল। তো সে যেহেতু দেখলো যে 2তলাতে একটি মানুষ দেখা গিয়েছিল, তো সে ভাবলো হয়তো বা 2তলা। তো সে যখন উঠলো, উঠে আপনার হাতের বাম পাশ দিয়ে রুম, তো ওখানে রুম বলতে কি প্রথমটা হচ্ছে 2তলায় উঠলেই মুখের সামনে যে রুমটা সেটা হচ্ছে ওদের এটা কি বলে না, ডাইনিং স্পেসের মতো খাওয়া দাওয়া করে। এর পরেরটা হচ্ছে ওদের বেডরুম বা অনেকে থাকে ওখানে, হচ্ছে ওদের খাট টাট বেড টেড থাকে ওখানে। কিন্তু প্রথম রুম হচ্ছে আপনার ডাইনিং রুম, যেখানে ওদের খাওয়া দাওয়া করে। তো ও দেখলো যে উল্টা, মানে ওই বাসাটা তো উল্টা, ভিতরেরটা তো হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর সামনে হচ্ছে বেডরুম। তো সে বেডরুমটা ক্রস করে আপনার ডাইনিং স্পেসের সামনে যখন গেল, তখন দেখলো যে ওই মেয়েটির পজিশন পর্যন্ত গেল। সে তখন পর্যন্ত সে বুঝে যে মেয়ে, তো ওখান পজিশন পর্যন্ত গেল। যাওয়ার পরে সে জাপানিজ গেটিং দিল, দিয়ে তখন বলল যে এই তো আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা আপনার বাড়ির পাশেই থাকি। তো মেয়েটি তখন তার দিকে ফিরলো। আসলে ফেরার পরে সে যা দেখলো খুবই মারাত্মক একটি অবস্থা ছিল। সে যেভাবে বললো যে আমি দেখলাম যে একটি মেয়ে আপনার জাপানিজদের মতো চুল, নাক থেকে কপাল পর্যন্ত আপনার চুল দিয়ে ঢাকা, আর নিচের অংশ মুখের ওই গোল অংশটি দেখা যাচ্ছে, এবং ওই মেয়েটির আপনার জিভাটা পুরা গলা পর্যন্ত, বুক পর্যন্ত নেমে আসে, এবং সেই জিভাটা ছিল মারাত্মক লাল, মনে হচ্ছে যেন আগুন জ্বলছে তার জিভার মধ্যে। সে ওই সিনারিটা দেখে রাসেল ভাই মারাত্মক ভয় পায়, এবং সে পিছন থেকে যখন দৌড় দিল, তখন সে ওই যে আপনার খাটের সাথে বাড়ি খেলো, এবং বাড়ি খাওয়ার পরে সে মানে আপনার পা চেঁচা যখন সিঁড়ি দিয়ে নামছিল, তখন ওই রাসেল ভাই সে যখন উঠছিল তখন কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে উঠছিল, কিন্তু যখন নামছিল তখন সিঁড়িতে যখন সে পা দিল, পা দেওয়ার সাথে সাথে দেখলো যে প্রচন্ড পিচ্ছিল। সে ওখানে পা পিছলে পড়ে রাসেল ভাই উপর থেকে নিচে সে গড়ায় পড়ে, এবং মারাত্মক তার আপনার কোমরে প্রচন্ড ব্যথা পায়, এবং হাতে পায়ে প্রচন্ড ব্যথা পায়, এবং সে খুব জোরে একটা চিৎকার করে। তো লাকিলি ছিল সে ওখানে চিৎকার করার পরে পাশ দিয়ে আপনার পুলিশ যাচ্ছিল, আপনার জাপানিজ পুলিশরা সাইকেলে করে আসা যায়, বেশি ঘোরাফেরা করে সাইকেল, 2-3 জন একসাথে। তো সাইকেলে করে দিয়ে যখন করে, তখন ওর চিৎকারটা শুনে ওরা আসে। আসার পর আসলে ভাই ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এখানে, ও তো তখনই সেন্সলেস হয়ে গিয়েছিল চিৎকার দেওয়ার পরে। তো যখন হসপিটালে নেওয়া হয় এবং আপনার সুস্থ হয়, তখন ওকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি ওখানের ভিতরে কিভাবে ঢুকলে, কারণ হচ্ছে কি, কারণ পুলিশ ওই পিছনের দরজা দিয়ে ঢুকেছিল এবং দরজাটা ভেঙে ভিতরে ঢুকেছিল আসলে। কিন্তু ওকে প্রশ্ন করছিল তুমি কিভাবে কোনো কিছু না ইয়ে করে ভিতরে, তোমার কাছে কি চাবি ছিল, কারণ ওর তো ইম্পসিবল তার কাছে চাবিটা থাকা। তো ও তখন বলল যে আমি তো 2টা টোক দিলাম, 2টা কি একটা টোক দেওয়ার পরে দরজাটা খুলে গেল। বললো তো ইম্পসিবল, আমরা দরজা ভেঙে ঢুকেছিলাম ভিতরে।
আসলে সে মারাত্মক ভয় পায় এবং ওখান থেকে সে আপনার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে নিতে, কারণ তার ওরকম স্কোপ ছিল না, কারণ কোনোভাবে তার এখানে সেটেল হওয়াটা, কারণ যেহেতু নতুন আসছিল সে, তো চাকরি ছাড়া ধরা ওটা ঝামেলা, তো আর ওরকম ভাষা বুঝতে পারতো না, ওখানের ওরকম সিস্টেম বুঝতো না, যার কারণে সে আপাতত ওখানে থাকে। এবং সে অনেকদিন পরে আপনার ওইরকম জাপানিজ বলতে পারতো না, যখন সে আস্তে আস্তে জাপানিজ বুঝতে পেরেছিল, তখন ওই তার ওনারকে জিজ্ঞেস করেছিল যে আসলে এই বাড়িটার সমস্যাটা কোথায়। তো তখন ওই মহিলাটি বলে যে এই বাড়িটাতে অনেক আগে আপনার দুইটা মেয়ে থাকতো, দুইটা বান্ধবী ফ্রেন্ডস থাকতো, ওরা দুজনই। তো উপরে যে মেয়েটি থাকতো সেই মেয়েটি হচ্ছে আপনার এর বাড়ি ছিল না ওটা, সে আসছিল তার ফ্রেন্ডস এর সাথে। তো 2 তলার যে মেয়েটি, ও মূলত হচ্ছে যখন 18 বছর হয় তখন সে মা বাবাদেরকে, মোটামুটি এটা জাপানের নিয়ম, ওরা আলাদা থাকে। তো ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, নিজে একটা পার্ট টাইম জব করে, মোটামুটি নিজে যখন সেলফ ডিপেন্ডেন্ট তখন সে আলাদা থাকার চিন্তা ভাবনা করে। এটা জাপানে হয়, এটা সবারই ক্ষেত্রে, যখন ছেলে মেয়ে আপনার অ্যাডাল্টস হয়। তো ওই মেয়েটি তার ফ্রেন্ডস সাথে যোগাযোগ করে, ভার্সিটিতে তার পরিচয় হয়। তো নিচতলার তার ফ্রেন্ডটি তাকে বলে যে আমার বাড়ি আছে, আমি একা থাকি, তুই থাকলে আমার সাথে থাকতে পারিস। তো মেয়েটিও ওর সাথে আসে, এসে দুজন মিলে একসাথে থাকতো। তো একটা সময় কি হলো, ওরা ভার্সিটি শেষ করে চাকরিতে জয়েন করলো। ওখান থেকে ওদের ট্রেনিং ছিল 3 মাস, ট্রেনিং শেষ করে পার্মানেন্ট জব যখন হয়ে যায়, তখন ওদেরকে একজনে ডিল করতো, সিনিয়র। তো ওরা দুজনই আনফরচুনেটলি দুজনই ওই ছেলেটাকে ভালোবাসতো। তো কিন্তু ছেলেটি বুঝতো না বিষয়টা, ওই দুজনই বুঝতো, কারণ দুজনই তো এক বাসায় থাকতো, কি করছে না করছে দুজনে একসাথে করতো, যার কারণে ওরা বুঝছিল তাদের মধ্যে যে একটা সমস্যা হতে পারে, যে দুজনই একজনকে ভালোবাসে। তো একটা সময় ওদের ভিতরে প্রচন্ড রাগারাগি, কথা কাটাকাটি হয়, বাসার ভিতরে, বাহিরেও হয়, কিন্তু ছেলেটাকে কিছুই জানায় নাই তারা। তো একটা সময় কি হয়, ওরা মোটামুটি ডিসিশন নিয়ে নেয় আপনার মানে ওকে থাকতে দিবে না, ওই মেয়েটাকে, ওই ফ্রেন্ডসটাকে 2 তলায় থাকতো, যে ওকে থাকতে দিবে না এবং ওকে প্রচন্ড অপমান করে। তো অপমান করার পরে ওই মেয়েটি ক্ষান্ত হয়নি, সে প্রচন্ড জিতে 2 তলায় যে মেয়েটি থাকতো ওকে একদিন আপনার নৃশংসভাবে হত্যা করে আপনার ওকে ঝুলিয়ে ওখানে আপনার উপরে কি বলে না এটাকে, ফ্যান নয়, এখানে আপনার বাতি ছিল একটা, খুব শক্ত বাতি লাগানোর জন্য একটা, তো ওখানের সাথে ওই মেয়েটির গলাটাকে ঝুলিয়ে মেরে ওকে ঝুলিয়ে ওখানে। তো ওই মেয়েটিও ওই বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে একটা সময় ওই মেয়েটি ধরা পড়ে পুলিশের হাতে। তো তখন ওটা পেপার পত্রিকায় খুব ভালোভাবে ছাপানো হয় ঘটনা আপনার। তো এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে আমার কাজিন হাফেজ অলিউল্লাহ। সে কিছুদিন আগে চিটাগং যায় এবং সেখানে গিয়ে তিনি ইসমাইল নামের এক লোকের মুখ থেকে ঘটনাটি শুনে। তো ঘটনাটি হচ্ছে চিটাগং জেলারই আগ্রাবাদ নামক জায়গায় কোন একটি হোটেলকে নিয়ে। তো ঘটনাটি হয় আজ থেকে ঠিক 5 বছর আগে। তো হোটেলটিতে যথারীতি একদিন একটা কাপলস আসে। তো তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে সে হোটেলে একটি রুম ভাড়া নেয় এবং তাদেরকে সেই হোটেলের 3 তলার একটি রুম দেওয়া হয়। তো তারা যেদিন রুম ভাড়া নেয় সেই হোটেলে, তার পরের দিন সকালের ঘটনা। তো তার পরের দিন সকালে সেই মহিলার সাথে যে লোকটি ছিল হাজব্যান্ড পরিচয়, তিনি সকাল ঠিক 7টা-8টার দিকে হোটেল থেকে বেরিয়ে যায়। তো উনি বেরিয়ে যাওয়ার পর ঠিক 10টা-11টার দিকে যে রুম ক্লিনার ছিল সে ওই 3 তলার রুমটিতে যায় এবং সে নক করার পর ভিতর থেকে কোনো রেসপন্স না পাওয়ায় সে চলে আসে। তো এরকম করতে করতে প্রায়
দুপুর 1টা-2টা বেজে যায়। তো ওই সময় ওই ক্লিনার আবারও সেই রুমে যায় এবং সেই রুমে গিয়ে নক করার পর সে যখন পুনরায় সে এখান থেকে কোনো রেসপন্স না পায়, তখন সে এসে সে হোটেলে যে ম্যানেজার ছিল তাকে ব্যাপারটা ইনফর্ম করে। তো উনি শোনার পর ওনার কাছে একটু ব্যাপারটা অন্যরকম লাগে। তো এর মাঝখানে বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যাওয়ার পর সেই ক্লিনার আবারও যায় সেই রুমে, বাট সেখানে যতবারই নক করা হয় তার ভিতর থেকে কোনো রেসপন্স আসছিল না। তো তখন হোটেলের ম্যানেজারের কাছে আরেকটা এক্সট্রা চাবি ছিল সেই রুমের। তো উনি ওই চাবিটি দিয়ে পাঠায় ওকে, এবং সে যখন রুমের দরজা খুলে সে যেটা দেখে সেটা হচ্ছে যে যে মহিলাটা ওই লোকটার সাথে ছিল সেই রুমটার মধ্যে, তার লাশ সেই সিলিং এর ফ্যানের সাথে ঝুলছে, গলায় ওড়না পেঁচানো, এবং তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। এবং এটা যখন দেখেছে তো ওই 3 তলার এবং 2 তলার যে সকল রুমে আরো যারা লোক ছিল তারা সবাই চলে আসে সেখানে, এবং প্রায় এলাকার সবাই চলে আসে সেখানে। তো প্রায় তখন জানাজানি হয়ে যায় খবরটি, এবং স্থানীয় যে পুলিশ ছিল তারা আসে, তারা এসে লাশটিকে সেখান থেকে নামায়। তো নামানোর পর তারা পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। তো পুলিশ নিয়ে যাওয়ার সময় লাশটি তখন হোটেল ম্যানেজারকে বলে যায় যাতে রুমটি আর কাউকে ভাড়া না দেওয়া হয় কয়েকদিনের জন্য, কোজ তারা ইনভেস্টিগেশনের জন্য এরপরে আবারও আসতে পারেন। তো এরকম সপ্তাহখানেক চলে যাওয়ার পর প্রায় 2-3 সপ্তাহ হয়ে যায়। তখন 3 তলায় যাদেরকে রুম ভাড়া দেওয়া হতো, তো তারা প্রত্যেকেই রুম ভাড়া নেওয়ার ঠিক পরের দিন বা 2-1 দিন পর সবাই হোটেল ত্যাগ করতেছিল, এবং তারা প্রত্যেকেই যে কোনো না কোনো ধরনের প্যারানরমাল এক্সকিউজ সেখানে দেখাচ্ছিল। জি রাসেল ভাই, এবং যে মহিলাটির যে লাশটা পাওয়া যায় সেটা ওইখানকার মানে স্থানীয় কিছু লোকাল পত্রিকায় এই নিউজটা আসে। তো প্রত্যেকে এরকম এক্সকিউজ দেখিয়ে সে মানে হোটেল ত্যাগ করতেছিল। তো একটা পর্যায়ে এমন হয় যে তাদের মধ্যে অনেকে কিছু এক্সকিউজ বলে এরকম যে তারা প্রত্যেকেই শুনতে পাইছে যে এরকম যে হোটেলের যে করিডোরটা ছিল সেখান দিয়ে মানে প্রায় 20-25 জন লোক মানে হেঁটে গেলে কথা বলতে যেরকম একটা সাউন্ড হয় ওইরকম একটা সাউন্ড ছিল সেখানে। এবং অনেকে যখনই রুমের দরজা খুলে বের হয়েছে দেখার জন্য যে বাইরে কি হচ্ছে, তখন কিন্তু তারা দরজা খুলে কেউ মানে কোনো মানুষের সাইন সেখানে পায়নি, এবং ফুললি প্লেসটা ছিল সাইলেন্ট। তো যাই হোক, তো এরকম মানে যখন ঘুরতে থাকে তখন বেসিক্যালি তাদের 3 তলা মানে আর রুম ভাড়া মানে কাউকে তারা ভাড়া দিতে পারছিল না। তো একদিন একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে 3 তলার যে ফ্লোর ইনচার্জ ছিল সে তাদের 3 তলার ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়, তাদের হোটেলে যে নিজস্ব ইলেকট্রিশিয়ান ছিল তাকে খবর দিয়ে নিয়ে আসে। তো তারা 2 জন ছিল উপরেই। তো তারা ইলেকট্রিক্যাল কাজ করতেছিল। তো এইরকম একটা সময় তারা শুনতে পায় যে একটি মহিলার কান্না শুনতে পায়। তো এই কান্নার শব্দ তারা এর আগে অনেক যারা রুম ভাড়া করছে তাদের মুখে শুনে, কিন্তু তারা কখনো এক্সপিরিয়েন্স করেনি এরকম বা এরকম কান্না তারা শুনতেও পায়নি হোটেলে। তো সেদিন তাদের সাথে ফার্স্ট ঘটে এটা। তো তারা টর্চ মারে, তো করিডোরের 2 পাশেই টর্চ মারার পর তারা সেখানে কাউকে দেখতে পায়নি। তো তখন মোটামুটি 3 তলায় মানে 2টা বা 3টা এরকম 2-3টা রুম ভাড়া দেওয়া হয়েছিল। তো তারা প্রায় কাজ শেষ করে আসে, এরকম একটা সময় কাজ শেষ। তো তারা দেখতে পেল যে রুমটায় ওই অ্যাক্সিডেন্টটা ঘটে সেই রুমটার পাশে তারা একটা মহিলাকে আবিষ্কার করে। তারা টর্চ ফেলার পর দেখে যে সেখানটা একটা মহিলা বসে কান্না করতেছে। তো রাসেল ভাই, ওইখানটায় যে কোনো মহিলা যাবে নিচের থেকে উঠে বা কোনো রুম থেকে বের হবে, কজ ওই 5টা রুমটা ওই ঘটনার পর থেকে বন্ধ ছিল। হ্যাঁ সেটাই। আর তারপর তারা এটা দেখার পর তারা 2 জনই কিন্তু সেখান থেকে দৌড় দিয়ে নিচে নেমে যায়, এবং তারা খুবই ভয় পেয়ে যায়। তো তারা ভয় পেয়ে যাওয়ার পর তারা নিচে আসে, এবং নিচে এসে যখন বলে আরো যারা লোক ছিল তাদেরকে নিয়ে আসে, কিন্তু তারা নিয়ে আসার পর সেখানে কিন্তু কোনো মহিলাকে দেখতে পায়নি। এবং তখন তারা বিশ্বাস করা শুরু করে যে না, আসলেই 3 তলাকে নিয়ে যারা আসছিল রুম ভাড়া করতে তারা যা বলছে সবই সত্য, মানে সত্য ঘটনা। তো এটার পর যেটা হয় রাসেল ভাই, ওই ইলেকট্রিশিয়ান এবং ফ্লোর ইনচার্জ তারা 2 জনেই সেই হোটেলে চাকরি ছেড়ে দেয়। তো এরকম প্যারানরমাল ঘটনা ঘটতে থাকায় তো হোটেলের যে ওনার ছিল, তো উনি ওনার হোটেলের রেপুটেশনের কারণে উনি যেটা করেন যে উনি শুধু ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর ভাড়া দিচ্ছিলেন। উপরটা ফুলি অ্যাবান্ডেন্ট ছিল, এবং মোটামুটি নোংরা হয়ে যায় জায়গাটা, আসবাবপত্র প্রায় মানে আনইউজুয়াল জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো ওখানে রাখা হতো। তো স্টোর রুমের মতো একটা ব্যাপার, মানে ফুললি ফ্লোরটা স্টোর রুমের মতো হয়ে যায়। তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে ইসমাইল। ওনার বাসা হচ্ছে নোয়াখালীতে। তো উনি বিভিন্ন সময় ওনার ব্যবসায়িক কাজে বিভিন্ন জেলা ওনাকে যেতে হয়। তো উনি একদিন ব্যবসায়িক কাজে উনি চিটাগং আসেন। তো চিটাগং আসার পর উনি ওই হোটেলটাতে উঠেন, যে হোটেলটার কথা আমি বলছি। তো উনি হোটেলটা প্রথম যেদিন উঠেন, তো ওঠার পর সেদিন উনি ডিনার শেষ করে বাইরে থেকে উনি হোটেলে চলে আসেন ওনার রুমে। তো রুমে বসে উনি বেসিক্যালি ওনার কিছু হিসাবপত্র করতেছিলেন। তো এরকম সময় ঠিক রাত 11টা কি 11:30 হবে, তো এরকম সময় উনি শুনতে পান, তো ওনাকে যে রুমটা দেওয়া হয় সেটা হচ্ছে 2 তলার সিঁড়ির সাথে রুমটা। তো উনি শুনতে পান যে 20-25 জন বা তারও বেশি লোকজন সিঁড়ি দিয়ে উঠতেছে এবং নামতেছে। এবং ওনার কাছে মনে হচ্ছিল যে মানে কোনো আসবাবপত্র যদি উপরে থেকে নিচে নামানো হয় বা নিচে থেকে উপরে ওঠানো হয় এরকম একটা সাউন্ড। তো উনি প্রথমে সেটাকে নর্মালি নেয়। উনি ভাবেন হয়তো বা 3 তলা থেকে কোনো কিছু নিচে নামানো হচ্ছে, কজ উনি 3 তলা রিলেটেড কোনো কিছু জানতেন না তখনও।
তো উনি তারপর একটু পরে যখন উনি আবারও একই রকম সাউন্ড উনি শুনতে পান, তখন ওনার কাছে একটু ব্যাপারটা অবাক লাগে যে সাউন্ডগুলো উনি 10 থেকে 15 মিনিট আগে শুনেছেন, সেই একই রকম সাউন্ড উনি 10-15 মিনিট পর আবার শুনতেছেন। তো এটা শোনার পর উনি জাস্ট একটু দেখার জন্য রুম থেকে বের হন। তো রাসেল ভাই যখনই উনি রুমের দরজা খুলেন, উনি কিন্তু রুম থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলেন, যেহেতু সিঁড়ির সাথে রুম, মানুষের গলার শব্দ শুনতে পাচ্ছিলেন। তো উনি যখন রুমের দরজা খুলে বের হন, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে উনি অন্য একটা প্লেসে চলে আসছেন, যে প্লেসটা খুবই সাইলেন্ট, এবং সেখানে মানে একটু আগে যে এতগুলো মানুষের শোরগোল ছিল যেখানটায়, মানে ওই রকম কোনো সাইন নেই সেখানে। তো উনি জাস্ট দেখে উনি আবার ওনার রুমে চলে আসেন। তো উনি ওনার হিসাব শেষ করেন। তো এর মাঝখানে ওনার প্রায় রাত 1-1:30টার মতো হয়ে যায় সময়। তো উনি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলেন। তো এইরকম সময় উনি যেটা এক্সপিরিয়েন্স করেন সেটা হচ্ছে এরকম যে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে একজন মহিলা কান্না করতে করতে উঠতেছে এবং নামতেছে। তো উনি প্রথমে এটাকে নর্মালি নেন। তো উনি ভাবেন হয়তো বা কোনো প্রবলেম হয়েছে কোনো রুমে। তো এরপর উনি আবার শুনতে পান যে ওনার যে রুমের পাশে যে করিডোরটা ছিল, তো এই দিক দিয়ে ওই মহিলাটা কান্না করতে করতে মানে একবার করিডোরে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, আবার ওই পাশ থেকে এই পাশে আসছে। তো উনি জাস্ট এই কান্না শোনার পর উনি জাস্ট একটু কিউরিসিটি নিয়ে যে বাইরে কি হচ্ছে এটা দেখার জন্য উনি বের হন। তো উনি বের হওয়ার পর আসলে যেটা দেখেন যে ফুললি প্লেসটা আবারও আগের মতো সাইলেন্ট, সেখানে কোনো লোকজন ছিল না, যে যার রুমেই ছিল, বিকজ রাত 1টা কি 1:30 হবে ওই রকম সময়। তো উনি জাস্ট একটু চেক করার জন্য উনি সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের সিঁড়ির যে মাঝামাঝি যে জায়গাটা থাকে ততটুকু নিচে নামেন উনি। তো উনি সেখানটায় নেমে দেখেন যে না, নিচে কেউই নেই। তখন উনি ভাবেন হয়তো বা কোনো রুমে চলে গেছেন। তো উনি তখন আবার ওনার দোতলা ওনার রুমের কাছে চলে আসেন। তো উনি এদিক ওদিক তাকাচ্ছিলেন, বাট উনি কাউকে দেখতে পাননি। তো যেই উনি ওনার রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করবেন, তখন তিনি ওই কান্নার শব্দ আবারও শুনতে পান, এবং তখন তার কাছে যেটা মনে হলো যে এটা 3 তলা থেকে আসছে। তো রাসেল ভাই উনি কিন্তু 3 তলার ব্যাপারে কোনো ঘটনা এর আগে জানতেন না সেই হোটেলে। তো উনি এই কান্নার শব্দ শোনার পর উনি যে 2তলা থেকে 3 তলা যে সিঁড়িটা, সেখানটায় 2-1টা স্টেপ দেওয়ার পর সিঁড়িতে যে হাতল থাকে, তো উনি উপরের দিকে তাকিয়ে দেখলেন যে সেখানটা একটা মানুষের হাত। তো তার চোখ পড়ার পর হাতলের উপরে জি। তো উনি যখন তাকায় সেই দিকটায়, তো ওনার তাকানোর সঙ্গে সঙ্গে সে হাতটা ওইখান থেকে সরিয়ে নেয়। তো উনি জাস্ট দেখার জন্য উপরে ওঠেন। তো উনি উপরে উঠে দেখেন প্রায় মানে নোংরা একটা প্লেস সেখানটা, যেহেতু মানে আমি বলছি যে যেহেতু ওটা আর ইউজ হচ্ছিল না 3rd ফ্লোরটা। তো উনি জাস্ট করিডোরে এক পাশের একটা লাইট জ্বলতেছিল। তো উনি ওই পাশটা দেখলেন যে না, ওই পাশটা কেউ নেই। তো উনি যখনই ওখান থেকে ফিরে ওনার বাম পাশে উনি তাকান, উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে একজন মহিলা একটা রুমের দরজার পাশে বসে কান্না করতেছে, এবং উনি মানে যেই কান্নাটা একটু আগে রুম থেকে শুনতেছিলেন সে ওই কান্নাটাই কান্না করতেছে। তো উনি যখনই ভাবলেন যে তাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন বা কোনো কিছু, যে এখানে বসে কান্না কেন করতেছেন, ঠিক ওই মুহূর্তে ওই মহিলাটি তার দিকে পিছনে ফিরে তাকান। তো আসলে উনি যেটা দেখেন সেটা হচ্ছে, যেটা দেখার জন্য উনি কখনোই প্রস্তুত ছিলেন না, যে একজন মানুষের যদি চোখ উপড়িয়ে ফেলা হয়, তার মুখের অবয়বটা যেরকম হয় ঠিক ওই রকম, এবং তার চোখের চোখের দুই পাশ থেকে মানে রক্ত পড়তেছে, এবং তার চোখ ছিল না চোখের জায়গায়। তো এটা দেখার পর রাসেল ভাই উনি সেখানে সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর যখন ওনার সেন্স ফিরে, তখন রাত 3টা কি 3:30 এরকম সময় হবে। তো উনি ওনাকে নিজের রুমে আবিষ্কার করেন। তো রুমে আবিষ্কার করার পর উনি সেই ফ্লোর ইনচার্জকে উনি জিজ্ঞেস করেন, ফ্লোর ইনচার্জ ওনাকে আগে জিজ্ঞেস করেন যে আপনি 3 তলায় কি করতেছিলেন। তখন উনি সেই ফ্লোর ইনচার্জকে বলে যে আমি এরকম একটা মহিলার কান্নার শব্দ শুনে উপরে গিয়েছিলাম, তারপর আমি এটা দেখি। তখন সেই ফ্লোর ইনচার্জ মানে কিছুতেই স্বীকার করতেছিল না। উনি বলতেছিল যে না, আপনি হয়তো বা ভুল কিছু দেখেছেন বা অন্য কিছু, এরকম তো কোনো সমস্যা আমাদের হোটেলে নেই। তো উনি যথারীতি সেই রাত সেখানেই থাকেন। তো তারপরের দিন সকালে উনি যে রুম ক্লিনার ছিল তাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি এই পুরো ঘটনাটা শুনতে পান, যে এই হোটেলে আমি প্রথমে যে বর্ণনা দিলাম যে অ্যাক্সিডেন্টের ঘটনা, সেটা উনি শুনতে পান। এবং রাসেল ভাই আমি আসার আগেও খবর নিয়ে এসেছি যে কিছুদিন আগেও সেই হোটেলের মানে 3 তলায় কোনো রুম ভাড়া দেওয়া হতো না, বাট এখন তারা ভাড়া দেওয়া শুরু করছে, কিন্তু স্টিল নাও তাদের মানে এই মহিলার কান্নার শব্দটা মানে শোনা যায় প্রায়, এবং এটা প্রতিটা ফ্লোরেই শোনা যায় এখনো পর্যন্ত। জি আসল ভাই, এবং এটা হচ্ছে আপনার আগ্রাবাদ জেলার কোন মানে আগ্রাবাদ নামক জায়গার একটা হোটেলকে। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আচ্ছা, আমার ঘটনাটি ঘটেছে বগুড়া জেলায়। আমার গ্রামের বাড়ি বগুড়াতে, বগুড়া সদরে উপজেলার বৃন্দাবন পাড়া গ্রামে আমাদের বাসা, বৃন্দাবন দক্ষিণ পাড়ায়। তো আমি রিসেন্ট বগুড়া গিয়েছিলাম একটি কাজে ফ্যামিলি সহ। তো এই মাসের 8 তারিখের ঘটনা। আমি বাড়িতে যাওয়ার পরে একটু সকালবেলা বাহিরে যাই কাজের উদ্দেশ্যে। কাজ শেষ করে যখন দুপুরে আমি খেতে বসি,
খাওয়ার পরে দেখছি বেশ হট্টগোল হইচই হট্টগোলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন আমি একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যে দেখছি যে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। কি ব্যাপার জানার চেষ্টা করি, তখন শুনলাম এখানে নাকি আমাদের, আগে একটু বলে নেই, আমাদের বাসা থেকে প্রায় 200 গজ দক্ষিণ পাশে একটি ব্রিজ আছে, ছোট ব্রিজ। ব্রিজের নিচে যে নদীটা, এটা নদী বলা যাবে না, এটাকে একটা বিলের মতো, এটাকে আমরা সুবিল বলে থাকি সাধারণত। সুবিল, এই সুবিলটা হচ্ছে করতোয়া নদীর একটা অংশ বা শাখা প্রশাখা যেটাই বলেন না কেন। এই সুবিলের উপরে যে ব্রিজটা আছে আমার বাসার দক্ষিণ দিকে প্রায় 200 গজ দক্ষিণে। তো ঘটনাটি ওখানেই ঘটে যায়। দেখি ব্রিজের উপরে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, পুলিশ আসলো এবং পরে দেখি ফায়ার সার্ভিসের লোকজনও আসছে। তা আমি ঘটনা জানার চেষ্টা করলাম, চেষ্টা করে দেখি যে ওখানে নাকি একজন মানুষ পানিতে ডুবে গেছে প্রায় ঘন্টা 3 আগে। তো অদ্ভুত ব্যাপার যে পানির গভীরতা খুব বেশি হলে 18 থেকে 20 ফুট হবে। এর মধ্যে যদি কেউ ডুবে যায় এটা খুব আশ্চর্যজনক বিষয় হয়ে যাচ্ছে। যাই হোক, ফায়ার সার্ভিসের কর্মীরা আসলেন, তাদের সঙ্গে আমার একটু কথা হলো। তো আমাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কিছু দেখেছেন? তা আমি বললাম যে না, আমি তো অ্যাকচুয়ালি কিছু দেখিনি, তবে আমি শুনে দৌড়ে আসলাম। তো আমাকে কিছু প্রশ্ন করলেন তারা যে এখানে কি আগেও এরকম কোনো ঘটনা ঘটেছিল? তা আমার জানা মতে এরকম ঘটনা বছরে প্রতি 1 বছর বা 2 বছর অন্তরই এরকম ঘটনা ঘটে থাকে। ঠিক ওই ব্রিজের নিচেই নয়, আমাদের সুবিলের আশেপাশের মধ্যেই ঘটনাগুলো ঘটে থাকে। তো প্রতি বছরই একটা ছোট বাচ্চা হতে পারে বা বয়স্ক কোনো লোক হতে পারে, কেউ হয়তো মাছ ধরার উদ্দেশ্যে যায়, কেউ হয়তো গোসল করতে যায়, কেউ সাঁতার কাটতে যায়, বিভিন্নভাবে যেতে পারে। এরকম অনেকেই নাকি প্রতি বছরই একজন একজন করে গায়েব হয়ে যায়। সে মারা, অনেক সময় ডেড বডি পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো এরকম একটা ঘটনা আমি অনেক শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য আমার হয়নি। এবার আমার সঙ্গে ঘটনাটি ঘটে গেল। তো আমি ঘটনা বর্ণনায় চলে যাচ্ছি। প্রথমে শুনলাম ওই ভদ্রলোক পাশের গ্রাম থেকে আসলেন ছোট একটা বাচ্চাকে নিয়ে, ওনার মেয়েকে নিয়ে। তো ভদ্রলোক প্রথমবার সুবিলে ব্রিজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কিছুক্ষণ সাঁতার কেটে আবার উপরে উঠে আসেন। উঠে আসার পরে আবার দ্বিতীয়বার যখন আবার ঝাঁপিয়ে পড়েন, তখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাকে আর দেখা যাচ্ছে না। তো এটার প্রত্যক্ষদর্শী ছিলেন 2 জন ভদ্রমহিলা, যারা গ্রামে ধরেন যে ব্রিজের উপরে বিভিন্ন জ্বালানি কাঠ টাট এই ধরনের যে সমস্ত কাজকর্ম করে থাকেন, শুকানোর কাজগুলো তারা দেখেছেন। এবং ভদ্রলোকের ছোট মেয়েটি খুব কান্নাকাটি শুরু করে দেয়। 1 ঘন্টা হয়ে যায় বা আরো সময় বেশি হয়ে যাচ্ছে, তার বাবা এখনো আসছে না বা তাকে দেখা যাচ্ছে না। এইভাবে হতে হতে লোকজন জানাজানি হয়ে যায় এবং অনেক লোক ওখানে চলে আসে। আমিও সেভাবেই যাই। তো ফায়ার সার্ভিসের কর্মীরা তখন আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি নিজের চোখে দেখেছেন? আমি বললাম না ভাই, আমি তো দেখিনি, আমি কিছুক্ষণ আগে আপনাদের মতোই এসে উপস্থিত হলাম। তো তারা বলছেন যে এখানে আমরা শুনলাম 2 জন ভদ্র মহিলা নাকি দেখেছেন, তাদেরকে তো দেখা যাচ্ছে না, তারা কোথায়? তখন আমি বললাম যে কোন ভদ্র মহিলা? তখন ওই গ্রামবাসী বললেন যে হ্যাঁ, এখানে 2 জন মহিলা ছিলেন, তারা দেখেছে। তো তাদেরকে খুঁজে বের করা হলো, তাদের থেকে বর্ণনা শোনা হলো যে আপনারা কি দেখেছেন আসলে। তো তাদের মুখে যেটা শোনা যায় যে ভদ্রলোক দ্বিতীয়বার যখন সুবিলে ঝাঁপিয়ে পড়েন, তারপরে সে আর উঠে আসেননি বা তখন তাকে সাঁতার কাটতেও দেখা যায়নি। তো সে কিভাবে লাফ দিয়েছে? তবে সোজা হয়ে লাফ দিয়েছে নাকি মাথা নিচে করে, যেটা আমরা ড্রাইভ বলি, সেটাতে সে করেছে? বলছেন না, সে সোজা হয়ে লাফ দিয়েছে, যেটা স্বাভাবিকভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি পানিতে, সেভাবেই সে লাফ দিয়েছে। তো লাফ দেওয়ার পরে এইভাবে হওয়ার পরে এলাকাবাসী কিছু সাহসী যুবক যারা আছেন, ছেলেবেলে যারা আছে এলাকা, তারা প্রায় 8-10 জন সুবিলে নেমে বিভিন্ন দিকে তারা খোঁজাখুঁজি করে। প্রায় 1 ঘন্টা, প্রায় ঘন্টাখানিক তারা খোঁজাখুঁজি করে ব্রিজের নিচে এবং আশেপাশে সব দিকে তারা খোঁজাখুঁজি করে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও যখন কোনো প্রকার তার অবস্থান খুঁজে পাচ্ছিল না তারা, তখন তারা এক প্রকার হতাশ হয়ে উপরে উঠে আসে। তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা নামার জন্য প্রস্তুতি নেয়। তো তাদেরকে আমি জিজ্ঞেস করি যে ভাই আপনারা যে নামবেন, আপনাদের কাছে তো আমি কোনো ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি না, যে ডুবুরি দলদের যে ইকুইপমেন্ট থাকে সেগুলো তো। ভাই অ্যাকচুয়ালি বগুড়াতে যে আমাদের ফায়ার সার্ভিসের যে অফিসটা, মানে এখানে তাদের কাছে সেই ইকুইপমেন্টগুলো নেই। এই ইকুইপমেন্টগুলো আসে অ্যাকচুয়ালি রাজশাহী থেকে। তো রাজশাহী থেকে অলরেডি ডুবুরি দলেরা রওনা দিয়েছেন, তাদের আস্তে আস্তে আরো মোটামুটি ঘন্টা 3 সময় লেগে যাবে। তো তার আগে আমরা একটু খুঁজে দেখি, যদি পেলাম তা আলহামদুলিল্লাহ, যদি না পাওয়া যায় তাহলে পরবর্তীতে তারা এসে এটা খুঁজবে। তো যে কথা সেই কাজ, তারা পানিতে প্রায় 6 জন ডুবুরি দলের সদস্যরা নেমে যায়। নেমে তারা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকে।
খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে প্রায় 15-20 মিনিট পরে দেখা যায় এক ডুবুরি দলের একজন সদস্য উপরে উঠে আসে। উপরে উঠে এসে সে বলছে যে আমি পেয়েছি। সে তখন আবার তারা সঙ্গে 6 জন তখন আবার একসঙ্গে হয়, একসঙ্গে তখন আবার 6 জন একসঙ্গে আবার নিচে চলে যায়। যে দেখে ব্রিজের ঠিক মাঝখানে যে পিলারটা আছে, পিলার থেকে ঠিক 2 ফুট দূরত্বে সে লাশটাকে পাওয়া যায়, এই ভদ্রলোকের লাশটাকে পাওয়া যায়। তো লাশটাকে তখন তারা উঠায় নিয়ে আসে। উঠানোর সময় তাদের কাছে একটু আশ্চর্য মনে হয়েছে, এটা পরে শুনতে পারি আমি। উঠানোর পরে দেখলাম যে ভদ্রলোকের মাথায় বেশ কাদা মাটি দিয়ে মাখা, মানে মাথার অর্ধেক অংশ মানে কান পর্যন্ত তার কাদা মাটি দিয়ে মাখা। আর শরীরে কোনো প্রকার কোনো পানি খেলে যেরকম মানুষের পেট ফুলে ওঠে বা কিছু হয়, এরকম কিছু আমি লক্ষ্য করিনি। তখন আমি কিছু আগ্রহবশত কিছু কয়েকটা ছবি আমি তুলে নেই এবং অনেকেই তুলছিল। লাশটা উপরে তোলা হয়, তারপর লাশটাকে মাথায় যে কাদাগুলো ছিল বা কিছু তা পানি দিয়ে পরিষ্কার করা হয়। দেখলাম পানি টানি দিয়ে পরিষ্কার করলো, তার সে জীবিত আছে কিনা তো একটা চেষ্টা করা হলো আর কি দেখার জন্য। ওখানে একজন ডাক্তারও ছিলেন, আমাদের গ্রাম্য ডাক্তার। উনি না বললেন যে না, ভদ্রলোক মারা গেছেন, উনি মারা গেছে আরো প্রায় 3 ঘন্টা আগে, এরকম একটা কথা সে বললেন। তো এভাবে সে মারা গেলেন। লাশটা উঠে আসলো, পুলিশ আসলো, এলাকাবাসী দেখলো, সবাই দেখলো। সবচেয়ে আশ্চর্যের এবং মজার যে বিষয়টা আমার কাছে মনে হলো যে একটা মানুষ যদি পানিতে 3 ঘন্টা যাবত ডুবে মারা যায় 3 ঘন্টা আগে, তাহলে নিশ্চয়ই সে কিছুটা তার নাকে বা মুখ দিয়ে পানি প্রবেশ করে তার শরীরটা ফুলে উঠবে বা তার পেট ফুলে উঠবে, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু আশ্চর্য বিষয়, তার শরীরে কোনো পানি প্রবেশ করার কোনো আলামত তারা দেখতে পাচ্ছে না, বা আমি নিজেও বুঝতে পারছি না যে তার শরীরে কোনো পানি আছে। তো যথারীতি তার লাশটা ওখান থেকে পুলিশ পোস্টমর্টেমের উদ্দেশ্যে বগুড়া মেডিকেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে তার লাশটা আবার ফেরত দিয়ে যায়, তারা নিয়ে আসে। আমি আবার দেখলাম এশার নামাজের পরে দেখলাম তার বাসার সামনে অনেক লোকজন বসে আছে, খাটিয়াতে লাশ। জিজ্ঞেস করলাম, ভাই মাটি কখন হবে, আপনাদের দাফনের কাজ কখন হবে? বলল যে এশার নামাজের কিছুক্ষণ পরেই আমরা দাফন করব। তো এরকম ব্যাপার আমি শুনে চলে গেলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম যে বিষয়টা আপনাদেরকে সবাইকে আমি জানাতে চাচ্ছি, যে এই লাশের শরীরে কিছুই পাওয়া যায় না, তবে তার মাথাটা যে মাটিতে ঢোকানো ছিল মাটির ভিতরে, মানে সুবিলের নিচে, পানির নিচে যে কাদা মাটি, সেই কাদা মাটির মধ্যে তার মাথার অর্ধেক প্রবেশ করানো ছিল। আর তার অন্য কোথাও কোনো স্পট দেখা যায়নি, তবে তার গলাতে দেখা যাচ্ছে যে আঁচড় দিলে যেরকম দাগ দেখা যায় ঠিক সেরকম কিছু দাগ আমরা দেখতে পাচ্ছি, মানে বড় বড় আঙুলের ছাপের মতো চিকন চিকন দাগ পুরো গলার 2 সাইডে দাগ দেখা যাচ্ছে। এছাড়া তার আর কোনো আলামত পাওয়া যায়নি। তো পোস্টমর্টেম রিপোর্টে যেটা আমি লোক মুখে শুনেছি যে এরকম ডিরেক্ট কিছু বলেনি ডাক্তাররা, তবে বলেছে যে পানির ভিতরে তার শ্বাসরোধ হয়েই বা এই ধরনের কিছু হয়ে তার মৃত্যুবরণ করে। এবং পোস্টমর্টেম রিপোর্টে এটাও বলা আছে যে তার শরীরে কোনো পানি প্রবেশ করেনি, সে কোনো পানি নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো দিক থেকে তার পানি আসেনি। তো এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হলো যে পানি এতক্ষণ ধরে ভদ্রলোক পানিতে পড়ে গেলেন, সে সাঁতার জানা লোক, তো পানি তো সে কিছু অবশ্যই তার শরীরে প্রবেশ করার কথা, যেটা আমরা সাধারণত ধরে থাকি। তো এরকম কিছু বোঝা যায়নি। আর যেটা সবাই মার্ক করেছে যে তার গলায় যে আঁচড়ের দাগটা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভদ্রলোক পানিতে পড়ে গেলেন, সোজা হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে, সে সোজা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পানির নিচে সে মাথাটা তার ঢোকানো ছিল, বডিটা উপরের দিকে ছিল। তো এইটাই সবার কাছে আশ্চর্য মনে হয়েছে। আবার গ্রামের কিছু মুরব্বী লোক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, তাদের মুখে শুনলাম তাদের কাছে বিষয়টা খুব একটা আশ্চর্যের নয়, কারণ প্রায় 1-2 বছর পরপরই আমাদের ওই এলাকায় এরকম 2-1টা ঘটনা ঘটে থাকে, এই পানিতেই ডুবে যায়। তো আমি জিজ্ঞেস করলাম, একটু আগ্রহবশত জিজ্ঞেস করলাম মুরব্বীদেরকে যে চাচা বা মামা কি ব্যাপার। বলছে তাদের আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে পানিতে ডেও নামে কিছু একটা আছে, আমি শুনেছি ডেও থাকে। তাই বললাম যে ডেও জিনিসটা কি আসলে? তো বলে পানিতে যারা দুষ্ট প্রকৃতির জিন জাতীয় কিছু, তারা পানিতে প্রবেশ মানে থাকে, তাদের বসবাস, তাদের যদি কোনো প্রকার আঘাত বা ব্যাঘাত সৃষ্টি করে, তাদের বিরক্ত করা হয়, তখন নাকি তারা রাগের বশে এরকম কিছু একটা ঘটায় ফেলে। তো
তো আমার কাছে আমি খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না বিষয়টা, আমার কাছে একটু আশ্চর্য মনে হয় যে পানিতে একটা লোক হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে বা সাঁতার না জানলেও মারা যেতে পারে, তো এটা কিভাবে সম্ভব? তখন এটা আমি কনফার্ম হয়ে গেলাম যে পোস্টমর্টেম রিপোর্টে যে তার শরীরে কোনো পানি প্রবেশ করেনি এবং সে শ্বাসরোধেই তার মৃত্যুটা হয়ে যায়, এরকম রিপোর্ট আসছে পোস্টমর্টেম, যদিও আমি সেটা দেখিনি, লোকমুখে আমার শোনা। যে রিপোর্টটা আপনি বললেন, এই রিপোর্টটা, এরকম একটা রিপোর্ট আসলে কি স্বাভাবিক? এটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আচ্ছা, কেন একটু সবাইকে এক্সপ্লেইন করে দেন তাহলে সেটা। যে রিপোর্টও যদি পানিতে বসে সে মারা যায়, পানিতে ডুবে সে মারা যায়, তাহলে আমরা ধরে নেব হয় সে হার্ট অ্যাটাকে মারা গেছে বা তার স্বাভাবিক মৃত্যু, অথবা সে পানিতে শ্বাসরোধে সাঁতার জানে না বা এই ধরনের কিছু। কিন্তু এখানে আসলে কিছুই হয়নি এরকম, সে সাঁতার জানালো। এবং আমি এটা বলে দিচ্ছি, ভদ্রলোকের বয়স 55 থেকে 56 এর মধ্যে, অনেক বয়স। এবং সে এরকম ধরনের বয়সের কেউ যদি সাঁতার না জানেন তাহলে হয় পানি এড়িয়ে চলবেন বা সাবধানী থাকবেন, তার অসাবধানতার কোনো কারণ নেই। না, এখানে অসাবধানের কোনো কারণ নেই, কারণ হচ্ছে সে রেগুলারই নাকি ওখানে প্রায় সময় পানিতে গোসল করতে আসেন। যখন আমাদের বর্ষাকালে যখন পানি ভরে যায় তখন সে মাছ ধরতে আসেন, তার মাছ ধরার একটা নেশা আছে এবং সে গোসল করার উদ্দেশ্য আছে, সাঁতার কাটতে বা গোসল করতে এরকম কাজেও সে আসে। তো সে একটা অনেক অভিজ্ঞ লোক পানিতে, আমি মনে করি তার দ্বারা এরকম হওয়ার কথা নয়। এবং এলাকাবাসী সবার কাছে এটা মনে হচ্ছে যে এটা অবশ্যই একটা আশ্চর্যের বিষয়। এবং আমি তো এতদিন শুনেছি, ছোটবেলা থেকে শুনছি নাকি সুবিলে আমাদের 1 বছর 2 বছর পর পরে বিভিন্ন মানুষ 1-2 করে মারা যায় বা গায়েব হয়ে যায়। তো এটা আমি এবার এটা নিজের চোখে দেখলাম এবং দেখে আমি তারপর থেকে খুব বিষয়টা নিয়ে অনেক চিন্তা করলাম যে এটা হলো কি হতে পারে, এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না আমার দেখা মতে। এবং আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি রাসেল ভাই আপনাকে দেখানোর জন্য, আপনি তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কি রকম মৃত্যু হতে পারে। এখানে আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে আমি ভুলে গিয়েছিলাম, যে লাশে যে ছবিটা দেখাবো আপনাকে, তাতে আমি বুঝতে পারবেন তার পুরো বডিটা একদম স্বাভাবিক, শুধু মাথাটা মানে মুখটা তার একদম কালো হয়ে গেছে বা নেভি ব্লু কালার যেরকম হয়ে যায়, ডিপ নেভি ব্লু কালারটা, এরকম কালার আমরা দেখতে পাচ্ছি। তার মুখটা, শুধু তার মুখটা এরকম বর্ণ হয়ে গেছে, খুব কালচে বর্ণ, আর পুরো শরীরটা তার একদম স্বাভাবিক, কোনো আঁচড়ের দাগ, কোনো আঘাতের দাগ, কোনো কিছুই তার শরীরে নাই। এবং এটা হত্যা জাতীয় কিছু না, এটা হত্যা জাতীয় কিছু না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমার মামা ছিলেন একজন খুব স্বাভাবিক মানুষ, হাসি খুশি, পরোপকারী, সবার বিপদে সবার আগে হাজির। তার দোকান, সংসার, মামি আর 2 বোন, সব মিলে শান্ত একটা পরিবেশ। মামার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল তাজউদ্দিন, ফিশারির ব্যবসা করত। অনেক রাতে দুজনে একসঙ্গে মাছ ধরা, বাজার থেকে ফিরে চা খাওয়া, দোকানে বসে গল্প, সবই ছিল বন্ধুত্বের মতোই স্বাভাবিক একটা অবস্থা। কিন্তু এক রাতে তাইজ এসে মামাকে অদ্ভুত কথা বললেন, কাল তোমার বাড়ির উঠান থেকে একটা পুরুষ কণ্ঠ শুনেছি। মামা হেসে উড়িয়ে দিলেন। মামি কথাটা শুনে চুপ হয়ে গেলেন, মনে একটু সন্দেহ কিন্তু কষ্ট ঘরের ভিতর ছোট্ট ভুলেও বড় হয়ে ওঠে কখনো কখনো। দর্শক, আজকের গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা গল্প। আমি আশা করব যে সবাই কিন্তু গল্পটি শুনবেন, কারণ মানে গল্পটির মধ্যে অনেক বাস্তবতিক আপনারা কাহিনী খুঁজে পাবেন। তাই যারাই গল্পটি প্লে করেছেন, আশা করব যে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আচ্ছা, কথা শেষে সেই রাত শেষ হয়নি, কথা বাড়তে বাড়তে তাইজ বলে উঠল, তুই আজকে তোর ভাবির সামনে দাঁড়াবি। কেউ অর্থহীন একটা আপদ ছিল, তবু যেভাবে বলা হলো মামি অপমান আর রেগ ভেঙে পড়লেন। ঘরের শান্ত বাতাসে আচমকা একটা চাপা ক্ষোভ জমে গেল। মামাও কষ্ট পেলেন, কিন্তু তাইজ চোখে যখন অন্য কিছু ছিল, আহত অহংকার, হিংসা আর অদ্ভুত প্রতিশোধের আভা। কয়েকদিন পর থেকেই মামার জীবন বদলে যেতে লাগলো। প্রথমটা আসলে কেউ টের পায়নি। এক সন্ধ্যায় তাইজ রুটি এনে দিল। বহু বছরের বন্ধুত্ব, সন্দেহের কারণ কোনো কিছু ছিল না, কিন্তু মামা প্রথম কামড় দিতেই থমকে গেলেন। রুটির ভিতরে একটা চুল আর অদ্ভুত সুতার মতো একটা কিছু জড়ানো। তিনি শুধু বললেন, রুটির ভিতর এগুলা কিভাবে? তাইজ শুধু হাসলেন, হাসিটা খুব অস্বাভাবিক ছিল। সেই রাত থেকেই মামা যেন নিজের ভেতর থেকে বেরিয়ে যেতে লাগলেন। দোকানে বসে হিসাব ভুল হতে লাগলো। সামনের থেকে মানুষ মাল নিয়ে চলে গেলেও তিনি টের পেতেন না।
মামি কিছু বললে তিনি অকারণে রেগে যেতেন, যেন অধৈর্য হয়ে যাচ্ছেন। রাতের ঘুমের মধ্যে আচমকে উঠতেন, কেউ যেন পিছন থেকে হাঁটছে, কিন্তু তাকাতেই শুনশান। একদিন সকালে দোকানের গেট থেকে এক ছেলে বলল, কাকা, আপনার দোকানে থেকে কেউ মাল নিয়ে গেল, আপনি তো দেখেনই না। মামা বোকার মতো তাকিয়েই রইলেন। তার চোখে ভয় দেখা গেল, সে ভয়ে তিনি নিজেই বুঝতে পারতেন না। কিছুদিন পর পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। মামা হঠাৎ রাতে দৌড়ে বেড়াতেন। কুকুর দৌড়ালে তিনি দৌড়াতেন, কুকুর থামলে তিনিও থেমে বুক চেপে ধরতেন। গায়ের ওপর লাল আঁচড় দেখা যেত। ঘুমের মধ্যে নিজেই আশ্রেছেন নাকি কিছু করতেন কিছুই বোঝা যাচ্ছিল না। চোখ লাল, কণ্ঠ বদলে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া। মামি কেঁদে ফেলতেন। দোকানের মাল প্রতিদিনে কমে যাচ্ছিল, কিন্তু একদিন কি মোট মাল গুনে সবাই হতবাক। প্রায় 7 লাখ টাকার মাল একদম নাই। মামা শুধু ফাঁকা চোখে বললেন, আমি কিছুই মনে করতে পারছি না। এই অবস্থায় কি 3 জন কবিরাজ এলো। কেউ দোয়া পড়লেন, কেউ পানিতে ফু দিল, কেউ তেল মাখালো। একদিনও কাজ হলো না। শেষে একদিন গ্রামের লোক বলল, রাখাল কবিরাজ ছাড়া আর কেউ পারবে না এটা ঠিক করতে। তিনি পাহাড় ঘরের অঞ্চলে থাকেন, খুবই কম কথা বলেন। ওই মানুষটি যখন বাড়িতে এলেন, আমার দিকে তাকিয়ে বললেন, এটার গন্ধ খুব পুরনো, খুব ধীরে ধীরে করা, খুব হিসেব করে করা। মামি ভয়ে কাঁপছিলেন। রাখাল বাড়ির চারদিকে কোণ ঘুরে দেখলেন, দোকানেও দেখলেন। তারপর একবার পরিষ্কারভাবে বললেন, যে করেছে তাকে তুমি চেনো, খুব তোমার কাছের মানুষ ছিল, এই কাজ খেলাচ্ছিল না তার কেউ। আমার ক্ষতি করতে হলে কি তোমার মাথা বদলানো লাগে, ওটাই করা হয়েছে। মামি কেঁদে উঠলে বললেন, কিছু বাঁচানো যাবে? রাখাল বলল, ভাঙা যাবে, কিন্তু পুরোপুরি সময় লাগবে। যে করেছে সে খুব কুমানসিক মানুষ। মন্ত্র ভাঙার সময় মামা যেভাবে চিৎকার করলেন, সেই শব্দ আজও মামি ভুলতে পারেন না। রাতের পর রাত ধরে ভাঙা চলল। মাঝে মাঝে মামা অজ্ঞান হয়ে যেতেন, মাঝে মাঝে চোখ খোলা রেখে কারোর দিকে তাকিয়ে থাকতেন। কণ্ঠ অন্য কারোর মতো হয়ে যেত। রাখাল শুধু বলতেন, ছাড়ো ছাড়ো, ধরো আর একটু। 2 সপ্তাহ পর অবস্থা একটু উন্নতি হলো। মামা আগের মতো কখনো হলেন না। রাতে এখন দরজা খুলে বাইরে থাকান, যেন কেউ ডাকছে। মামি আজও তার হাত ধরেন আর বলেন, সব ঠিক আছে, ভয় পেও না। তাইজউদ্দিনকে আর খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে সে পালিয়েছে, কেউ বলে সে আগুন অন্যের ঘরে দেয়, সে আগুন একদিন নিজের ঘরেও লাগে। সত্যি বলতে মামার জীবন বাঁচলেও তার ভিতরের শান্তিটা আর কখনো ফিরেনি। এটাই সবচেয়ে বড় ক্ষতি। কালো জাদু অমিল। মামার জীবন বাঁচলেও তাইজউদ্দিন রেহাই পেল না। মামা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও তার চোখের ভিতরে শান্তিটা আর কোনোদিন ফিরে আসেনি। আজও মাঝরাতে দরজা খুলে হঠাৎ বাইরে তাকিয়ে থাকেন, যেন অন্ধকারের ভিতরে কেউ ফিস ফিস করে ডাকছে। মামি হাত ধরেন, শান্ত করতে থাকেন, কিন্তু কোনোভাবেই শান্ত হয়নি। এই সুস্থতার দিনে মাঝে মধ্যেই দৃশ্যমান হতে লাগলো, যা একদিন মানুষে বুঝতে পারেনি। তাইজউদ্দিন আহমেদ, যার হাতে মামার শান্ত জীবন একসময় ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, সেই মানুষটাই যেন নিজের জীবনের সবচেয়ে অন্ধকার গহ্বরে ডুবে যেতে শুরু করলো। যে মানুষ আগে ফিশারির ব্যবসায় লাখ লাখ টাকার মাছ ঘাটে তুলতো, মৌসুমের শেষে হাসি মুখে হিসাব গুনত, সেই মানুষের আজ দাঁড়াতে পারছে না। প্রথমে কয়েকটা পুকুরে রোগ দেখা দিল, মাছ ভাসে উঠতে লাগলো। তারপর বড় বড় মাছ সব কিছু আস্তে আস্তে পুকুর শূন্য হয়ে যেতে লাগলো। ধীরে ধীরে ফিশারির ঘাটে সেই কোলাহল থেমে গেল। সেখানে এক সময় গাড়ির পর গাড়ি ঢুকতো, আজ সেখানে বাতাস ছাড়া আর কিছুই ঢোকে না। তাই বলে মানুষের বিরুদ্ধে আপনি যেটাই করবেন না কেন, সেটাই আপনার নিজের কাছে চলে আসবে। তো দর্শক, আমাদের গল্পটি ছিল আজকে এতটুকুই। আসলে আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে যাবেন। আর এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের
অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। মিমাপুর মা যখন স্কুল থেকে কলেজে ওঠে, তখন তার মায়ের উপর এক দুষ্টু জিনের নজর পড়ে। এই জিনটি ওনার মাকে খুবই কষ্ট দিত। ওনার মা বেহুশ হয়ে যেত, বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা দেখা দিয়েছিল। শুরুতে সবাই মনে করেছিল মনে হয় উনি কোনো কারণে ফিজিক্যালি সিক, তাই হয়তো এমনটা হচ্ছে। কিন্তু অনেকেই বুঝতে পারেনি যে আসলে ওনার সমস্যাটা কি। বোঝা গিয়েছিল তবে অনেক পরে। যাই হোক, উনি যেহেতু বিবাহ উপযুক্ত ছিলেন, ওনার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। এর মধ্যে মানে এই অসুস্থতার মধ্যেই ওনার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যান। আর ঘটনা সেখানেও ঘটতে থাকে। একটি বিষয় বলে রাখা ভালো, ওনার উপর যেই জিনটি আসর করেছিল, ওই জিনটি ছিল হিন্দু এবং পুরুষ একটি জিন। ওই জিনটি নাকি ওনাকে ভালোবাসত। তাই ওই জিনটি মিমাপুর আব্বুকে কোনোভাবে সহ্য করতে পারত না। ওনাদের বাড়ি গ্রামে হওয়ায় পাশেই বিল ছিল। মিমাপুর আব্বু একদিন বাজার থেকে রাতে বাসায় ফিরে দেখে ওনার মা ঘরে নেই। আশেপাশে খোঁজাখুঁজি করে, কোথাও দেখা যাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিমাপুর আব্বু এসে দেখে যে মিমাপুর মা বিলের মধ্যে একা একা একটি নৌকা চালিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। মিমাপুর আব্বু ওনার মাকে অনেক ফেরানোর চেষ্টা করে, ডাকতে থাকে। যেদিক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিল, যে পাশে স্থলভাগ ছিল মানে ডাঙা ছিল, সেদিক দিয়ে উনি হেঁটে যাচ্ছে এবং ডাকছে, কিন্তু ওনার ডাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এটা কিন্তু মিমাপু তখনও হয়নি, মানে বিয়ের অল্প কয়েকদিন পরেরই ঘটনা আর কি। যেখানে ওনার মা রাতে একা ওয়াশরুমে যেতেও ভয় পায়, সেখানে একা একা রাতের বেলা নৌকা নিয়ে অজানা গন্তব্যে কোথায় যাচ্ছে, এত সাহস কিভাবে এলো? মিমাপুর আব্বু তাড়াতাড়ি সবাইকে ডেকে আনে এবং ওনার মাকে ফিরে আনতে আরো কয়েকজন মানুষ নৌকা নিয়ে একসাথে কয়েকটা নৌকা নিয়ে বের হন এবং ওই নৌকার পিছনে অনেক কষ্টে ওই নৌকার তারা নাগাল পায় এবং বেশ কষ্ট এবং বেগ পোহাতে হয় মিমাপুর মাকে ঘরে ফিরে আনার জন্য। ঘরে ফিরে এসে খুবই অস্বাভাবিক আচরণ করে, হাসতে হাসতে ভারী গলায় বলে ওঠে, আমি ওকে নিয়েই যাব, কোনোভাবে তোরা আটকাতে পারবি না। যাই হোক, অনেক হুজুর কবিরাজ এদের তদবির নেওয়ার পরও উনি কিন্তু সুস্থ হননি। প্রায়ই এমন চলতে থাকে। আর মিমাপুর আম্মা ওনার হাজবেন্ডের সাথে মানে মিমাপুর আব্বুর সাথে নিজে থেকেই ঝামেলা করত, ঝগড়াঝাটি করত এবং প্রায়ই উনি আত্মহত্যা করতে চাইত। মজার বিষয় হলো, কিছু সময় পরে ওনার এটা মনে থাকতো না। উনি বলতেন, কি রে, কি হয়েছে? মানে ওনার কোনো সেন্সই থাকতো না, বা উনি স্মৃতিভ্রষ্ট হয়ে যেতেন যে একটু আগে কি হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে তদবির নিয়ে আসা হয়েছে। তদবির নিয়ে অল্প কয়েকদিন সুস্থ থাকে, আবার একই সমস্যা দেখা দিত। যাই হোক, এর মধ্যেই মিমাপুর জন্ম হয়। আর সমস্যা কিন্তু মানে কম বেশি চলছেই। মিমাপু হবার পর ওনার মা ওনাকে কয়েকবার রেগে হত্যা করতে চেয়েছে, কিন্তু পারেনি। কিন্তু পরক্ষণে সে কথা আর তার মনে থাকতো না। কিন্তু এর থেকেও কিন্তু ভয়ানক রূপ দেখা বাকি ছিল। মিমাপু যখন ক্লাস 3-তে ওঠেন, তখন হঠাৎ তার মা আরো বেশি খারাপ অবস্থায় চলে যায়।
সংসারে প্রচন্ড অশান্তি। একদিন রেগে ওনার মা দৌড় দেয়, বাড়ির সদস্যরা ওনাকে ধরার জন্য পিছনে দৌড় দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এক নিমেষেই ওনার মা কোথায় যেন হাওয়া হয়ে যান, আর কেউ খুঁজে পায় না। শুনশান রাস্তায় ওনার মা যেন হাওয়া, একদম বাতাসে মিলিয়ে গিয়েছে। একজন মহিলা কিভাবে চোখের পলকে এত জোরে দৌড় দিয়ে হাওয়া হয়ে যেতে পারে? রাত কিন্তু তখন 1টা বাজে, রাস্তায় কেউ নেই। একে তো গ্রামে তো সন্ধ্যার পরেই শুনশান নীরবতা নেমে আসে, তারপর রাত 1টা, রাস্তায় কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। চাঁদের আলোয় সবকিছু কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ওনার মাকে কোথাও দেখতে পাচ্ছেন না। হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে যান, খুঁজতে থাকেন, কিন্তু কোথাও ওনার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে খুঁজে কোথাও যখন পান না, তখন ওনারা বাড়ির দিকে যাওয়া শুরু করেন, মানে নিজের বাড়ির দিকে ফিরে আসতে থাকেন। যখন ওনারা বাড়ি ফিরে আসেন, তার অল্প কিছু সময় পরে ওনার মা একা একাই বাড়িতে ফিরে আসে, চোখে ভয়ের ছাপ। তখন বাড়ির সবাই জিজ্ঞেস করতে থাকে যে এত জোরে দৌড় কেন দিলা, আর কোথায় ছিলা? আমরা তো কিছুই বুঝতে পারলাম না, যে হাওয়া হয়ে গেল। তখন মিমাপুর আম্মু জানালো যে সে তো কিছুই জানে না, এবং আরো একটি বিষয় বলল। তিনি বলেন যে আমার কি হয়েছে আমি জানি না, শুধু দেখলাম আমি জঙ্গলে পড়ে আছি, যেটা আমাদের বাড়ির কিছুটা দূরে। একা একা জঙ্গলে পড়ে থাকা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, তখন উঠে চলে আসি। মজার বিষয়, এবং মজার বিষয় বলবো কিনা জানি না, যে দুঃখজনক বিষয়, সেটি হচ্ছে যে এই যে সেন্সটা না থাকা, ওনার কোনো কিছুই মনে করতে পারতো না। তার মানে হচ্ছে যখন ওই দুষ্টু জিন তার উপর আসর করত, তখন ওই সময় তার কোনো সেন্স থাকতো না। যখন আসর ছুটে যেত, তখন ওই মধ্যবর্তী সময়ের সেন্সটা তো তার থাকতো না, তখন দেখা গেল উনি অন্য জায়গায় চলে গিয়েছেন, যার কারণে তার কিন্তু কোনো কিছু মনে থাকতো না। যাই হোক, পরিবার থেকে পুনরায় মিমাপুর মাকে একটা ভালো হুজুর দেখানোর চেষ্টা করা হয়, আর সেই দিনই ঘটে সবচাইতে ভয়ের একটি ঘটনা। হুজুর প্রথমেই বলে দিয়েছিলেন যে ওনাকে, রোগীকে কোনোভাবেই যেন জানানো না হয় যে হুজুর আসছেন, খুব কড়াভাবে নিষেধ করা হয়। কিন্তু মিমাপুর সেজফুপা ভুল করে নিজের অজান্তেই সে কথা ওনার মাকে জানিয়ে দিয়েছিলেন, ফলে ঘটে ভয়ানক এক অঘটন। এখানে বলে রাখা ভালো যে ওনার আব্বু, মিমাপুর আব্বু বাজারে গিয়েছিলেন, কারণ মিমাপুর মামা চলে যাবে, বেড়াতে এসেছিলেন, তিনি চলে যাবেন। এই কারণে মিমাপু এবং ওনার ছোট বোন ওনারা ওনার মামাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছিলেন। বাড়িতে ছিল ওনার মা, মামি আর ওনার প্যারালাইজড নানি। রোজ অনেক ভ্যান গাড়ি থাকে সেখানে, কিন্তু সেই দিন 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ভ্যান পাচ্ছিলেন না ওনারা। কেন জানি ওনার মায়ের জন্য ওনার খুব কষ্ট হচ্ছিল, তাই মামাকে ওখানে বিদায় দিয়েই ওনারা হেঁটে বাসায় চলে আসেন। কিন্তু ওনারা এসে দেখেন যে ওনার মা কোথাও নেই। ওনার মামিকে যখনই জিজ্ঞাসা করেছেন, তখন ওনার মামি জানায় যে কেবল তো উঠেনি ছিল, রান্না করছিল বলে এতটা খেয়াল করেনি কেউ। উনি উঠানে হাঁটাহাঁটি করছিলেন, কিন্তু ওনার মামি রান্না করছেন বলে এতটা খেয়াল করেনি। বাড়ির সবাই পাগলের মতো ডাকতে থাকেন তাকে, চারদিকে খোঁজার জন্য বের হয়ে যান। ওদিকে ওনার মামিও খুঁজতে থাকেন। হঠাৎ ওনার মামির চিৎকারে বাড়ির সবার রুহ কেঁপে ওঠে। দৌড়ে গিয়ে ওনারা যা দেখতে পান, তা কখনো কোনো সন্তান তার মায়ের এই দৃশ্য দেখতে চাইবে না। ওনারা দেখেন ওনার মা পুকুরের মধ্যে গলা পর্যন্ত ডুবে গিয়েছেন বলতেই আমি এখানে একটি বিষয় বুঝিয়ে দিই, সেটা হচ্ছে পুকুর পানি খুবই কম ছিল, পুকুরটা কর্দমাক্ত ছিল, পানি খুবই কম ছিল। উনি ঠিক যেমন চোরা কাদায় বা চোরা বালিতে মানুষ ডুবে যায় না, ওইভাবে আস্তে আস্তে উনি গলা পর্যন্ত ডুবে গিয়েছেন, এবং মনে হচ্ছে যে আরো ডুবে যাচ্ছেন।
ওনারা সবাই চিৎকার করে লাফ দিয়ে ওই কাদার মধ্যে চলে যান, ওনাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু ওনারা 3-4 জন মিলে ওনাকে টেনে তোলার চেষ্টা করলেও বারবারই ব্যর্থ হচ্ছিলেন। যাই হোক, আরো মানুষ চলে আসে, অনেক কষ্টের পর ওনাকে পাড়ে তুলে আনা হয় এবং ওনাকে পাটির উপর বা যেটাকে আমরা মাদুর বলি, ওনার পেটের উপর শুইয়ে দেওয়া হয়। মিমাপুর আব্বু আসে, অনেক চেষ্টা করার পরও তিনি তার জ্ঞান ফেরাতে পারছিলেন না, আরো অনেকেই চেষ্টা করছিলেন। এভাবে বেশ কয়েক ঘন্টা পার হয়ে যায়। এর মধ্যে কয়েকজন হুজুরকে ডেকে আনা হয়েছিল, তারা ওনার ঝাড়ফুঁক করে, তারপরে ওনার মায়ের জ্ঞান আসে। পরের দিন হুজুর আসেন, তার শুরুর দিন তো ওনাকে পাওয়া যাচ্ছিল না, মানে মিমাপুর মা তো ছিলেন না, যার কারণে হুজুর এসেছিলেন কিন্তু পাননি। কিন্তু পরের দিন হুজুর এসে উনি বলেন যে তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমি আসবো না জানাতে, তোমরা এই ভুলটা কেন করলা? আল্লাহর রহমত ছিল বলে সে বেঁচে গেছে, নইলে এই দুষ্টু জিনটি চেয়েছিল এই মহিলাকে মাটির নিচে মানে পাতালে নিয়ে যেতে। তিনি বলেন এই জিনটা হচ্ছে পাতাল জিন, এরা মাটির নিচে থাকে। অনেক জিন শ্মশানে থাকে, নদীতে থাকে, গাছে থাকে, গোরস্থানে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, আর এই জিনটি হচ্ছে পাতাল জিন। এই জিনেরা এনাকে পাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আর একটু হলেই নিয়ে যেতে পারতো, কিন্তু সফল হয়নি। কারণ হচ্ছে তোমরা তাকে দেখে ফেলেছিলে। যাই হোক, তারপর হুজুর তার কাজ শেষ করেন, বাড়ি বন্ধ করে মিমাপুর মায়ের শরীর বন্ধ করে দেন। হুজুরের কাজের সময় মিমাপুর মা কিন্তু হুজুরের গলা চেপে ধরেছিলেন এবং মারার হুমকি দিয়েছিলেন, কিন্তু হুজুর দমে যাওয়ার পাত্র নন। এক পর্যায়ে কাজ শেষ হয়, তবে ওই পাতাল জিনটি চলে যাবার আগে বলে যায় সে আবার আসবে। পরে যখন মিমাপুর মা সুস্থ হন, তো সেই দিনের ঘটনা জানতে পারা যায়। তখন মিমাপুর মা বলেন যে ফুপা, মানে যিনি বলে ফেলেছিলেন ওই হুজুর আসার কথা, তো ফুপা হাজি মানুষ হওয়ায় ওনার মা ফুপাকে সহ্য করতে পারছিলেন না। কেন যে সহ্য করতে পারছিলেন না এটাও উনি বলতে পারছিলেন না, কারণ ওনার মনে হচ্ছিল যে তার গলা চেপে মেরে ফেলতে। তো তখন কোনো কারণে ওনার ফুপা মনের ভুলে হুজুরের আসার কথা বলে ফেলেন। এরপরে হঠাৎ করে নাকি মনে হয় যে ওনার মা একটা ডাক শুনতে পাচ্ছেন পুকুরের ভেতর থেকে, বারবার তাকে পুকুরের কাছে আসতে বলছে। উনি পুকুরের কাছে যাওয়ার পরে মনে হলো পুকুরের নিচ থেকে, মানে মাটির নিচ থেকে বলছে চলে আয়, চলে আয়। উনি যখন পুকুরের সাইডে চলে যান, এরপরে ওনার আর কিছু মনে নেই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মেহনাসা পাপড়ি, এসছি ধানমন্ডি ভুতরগলি থেকে। তো আপনি ফার্স্টেই যেটা বললেন যে আজকে ফার্স্ট টাইম যে আফটার মাই ফ্যামিলি, মানে আমার ফ্যামিলির 2 জন ছাড়া আজকে যে ঘটনাটা আমি অনারে শেয়ার করছি সেটা হচ্ছে আমার লাইফে 2011-এ ঘটনাটা ঘটে যায়। আসলে খুব ভয়ঙ্কর বা রংচঙে উদাহরণের আমি কিছু বলবো না। ঘটনাটার স্টার্টিংটা এরকম ছিল যে 2011 ফেব্রুয়ারিতে আমার সাথে তাহানুন বশির রানা নামে একজনের পরিচয় হয়। মাধ্যমে হচ্ছে আমার ভাগ্নি মালিহা মাহিমা, ওদের পরিচয় ছিল আগে থেকে। তো তার সাথে খুব ভালো ইন্টিমেন্সি, একটা সময় তার ফ্যামিলির সাথে আমার খুব ভালো ইন্টিমেন্সি, এবং সবার সাথে বেশ, আমার ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলির সাথে খুব ভালো একটা ইন্টিমেন্সি আমাদের হয়ে যায়। অ্যান্ড উনি ঢাকায় আসে, বেশ কয়েকবার আমাদের দেখা হয়। লাস্ট টাইম এভাবে আর কি অনেকটা সময় চলে, এবং খুব ভালো বন্ধু বলতে যা বোঝায়, একজন বড় ভাই, একজন ভালো বন্ধু, একজন ভালো ওয়েল উইশার। উনি আসে এবং মাঝে মধ্যে একটা ফোনে আমাদের মধ্যে কথা হতো যে আমরা যে যেখানেই যে সবসময় বলে যাব তাকে কেউ কাউকে ইনফর্ম করব, যদি আমরা কখনো আজরাইলও আসে আমাদেরকে ফান করে আমরা এরকম বলতাম যে আমি তোমাকে বলবো, উনি বলতো যে তুমি আমাকে বলবে। তো
এইভাবে আমাদের খুব ভালো মানে কিছু আপনি খুব মজার একটা ইনফরমেশন দিয়েছিলেন আমাকে যে যদি এরকম ধরনের কোনো একদম মৃত্যুর সময় হয় আজরাইল তারপরে আজরাইল এসেও যদি বলে যে তোমাকে এখন জান কবজ করব, তখন আমি বলবো যে প্লিজ ভাই আমার একজন বন্ধু আছে, আমি তাকে একটু জানাই। আর সেও বলবে যে ভাই আমার একজন বন্ধু আছে পাপড়ি, ওকে আমি একটু জানাই। তো ব্যাপারটা এতটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল এবং আমাদের দুই ফ্যামিলির মধ্যেও প্রচন্ড ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এভাবে চলছিল, খুব ভালো মন্দের মাঝে আমাদের সময় যাচ্ছিল। ফেব্রুয়ারি থেকে আমি ডিরেক্ট সেপ্টেম্বরে চলে আসছি 2011। তো 11তে সেপ্টেম্বরের তারিখটা আপনার হচ্ছে 26-27 তারিখে উনি হঠাৎ করে ঢাকায় আসা। উনি চিটং থাকতো, এখানে ওনার বিজনেস। ঢাকায় আসে, তো ঢাকায় আসার পর আমার সাথে মিট করার কথা হয় এবং ওদিন কোনো আসলে দেখা হবে বা কথা বলবো এরকম কোনো প্রিপারেশন ছিল না। সাডেন আমি জাস্ট সারপ্রাইজড। তো এরপর উনি আমায় ওনার ছোট ভাই ছিল জাফর, তুলিয়াপু, এরা আমাকে নক করলো যে পাপড়ি আপনি আসেন, আমরা লাঞ্চ করব। আমরা জিগাতলা কড়াই গোস্তে লাঞ্চ সারলাম। তো ওদিন আমি খানিকটা সিক ছিলাম। এখন ওরা বলছে যে ওয়েদারটা আপনার দুর্গা পুজোর ঠিক ওই ইভটাতে একদম জাস্ট ওই মোমেন্টটাতেই পুজো হবে স্টার্টিং এরকম সময় হয়তো। তো ওই সময়টাতে শরতের সময় কাশফুল আমারও খুব ভীষণ দেখার ইচ্ছে, বলছিল আমরা একটু আশুলিয়ার দিকে যাই, চলো ঘুরে আসি সবাই মিলে। তো উনি সাথে করে মাইক্রো নিয়ে এসেছিল। তো আমি বললাম যে আসলে আজকে না, লিভ ইট, আমি আর কি ওদিন এড়িয়ে যেতে যাচ্ছিলাম বা অন্য এক সময় হয়তো যাব। তো তারপরেও অনেক রিকোয়েস্টের পর কেন জানি আমার আসলে সেদিন আসলে যাওয়ারও প্ল্যান ছিল না, বাসায় কিছু কাজ ছিল। হঠাৎ যাওয়া হয়, যাই সবাই মিলে আমরা, ওরা দুজন, মোট 4 জন ছিলাম আর ড্রাইভার 5 জন। তো গেলাম সেখানে, আশুলিয়াতে গেলাম, অনেক ঘুরলাম। তারপরে যেটা আমি বলিনি, আমরা পানিতে চড়তে মানে নৌকায় চড়তে চেয়েছিলাম, যেহেতু তখন মানে পুরো বর্ষা, পানি চারিদিকে ভরা, মোটামুটি বেশ ভালোই পানি আছে, গাড়ি নৌকায় উঠতে চেয়েছিলাম। তো উনি রান্নার যেটা হয়েছিল, ওনার পানিতে প্রচন্ড ভয় ছিল, ঠিক আছে। ওনার আম্মার একটা রেস্ট্রিকশন ছিল পানি এবং মাছ রিলেট ব্যাপারগুলো একটু এড়িয়ে যাওয়ার জন্য, ওঠা হয়নি। ওইখানে ফুচকা খেলাম, তারপর টঙের দোকানে চা খেলাম। আমরা 4 জন ওইখানে যতটুকু ভালো কিছু সময় পাস করা সম্ভব আমরা ওইখানে অনেকটা এনজয় করেছি। তো ফেরার সময় যেটা হয়, একটা জায়গায় টোল বা চেকিং একটা পয়েন্ট আছে, যারা আসলে গিয়েছেন বা রেগুলার যেয়ে থাকেন হয়তো খেয়াল করবেন। পুলিশ চেকিং এর পরের যে প্লেসটা, এখানে মাছ বিক্রি হচ্ছে বাজারের আগে, ঠিক আছে। মাছ বিক্রি হচ্ছে বলতে মাছগুলো এরকম যে কেউ দেখে পছন্দ হওয়ার মতো। যেমন আমি যে মাছ খুব একটা পছন্দ করি না, সেখানে আমার ভাল লাগছিল মাছগুলো দেখতে, একদম তরতাজা ফ্রেশ মাছ, জাস্ট নদী থেকে উঠাচ্ছে, ঢালছে আর বিক্রি হয়ে যাচ্ছে, রেখে দিচ্ছে বা পরে দিচ্ছে সেটা না। আমরা দেখছি যে প্রচুর কাস্টমার নিচ্ছে। তো তুলি আর জাফর যেটা বললো, যেহেতু তাদের সংগঠনের বড় ভাই ছিল না, তো ওনাকে বলছিল ভাই কিছু মাছ নিয়ে দেন। তো উনি বলছিল এখন এই টাইমে, আমিও না করছিলাম কারণ আমিও মাছ খুব একটা পছন্দ করি না। তো ওরা নিবে, এখন আমি বললাম যে কি করা যায়। তো বললো এখন যদি না নিই হয়তো তারা ভাববে যে এটা আমি টাকা পয়সার জন্য আমি নিচ্ছি না, মানে কিপটামো করছি। ওয়েল, আমি আর কিছু বলি নাই। তো তখন তাদের জন্য তারা যেটা হলো যে 4.5-5 কেজি নিয়ার বাই একটা রুই মাছ, আর কি রুই মাছের ওজন করতে গেলে মানে 4.5-5 কেজি 2টো মাছ উঠলো। একটাই নিয়ার বাই আপনার 3.5-4 কেজি, একটা ছোট্ট আর কি দিয়েছিল 5 কেজি সমান করার জন্য। 2টো মাছ, তারপর তেলাপিয়া মাছ ছিল, একদম জীবন্ত পুঁটি মাছ ছিল, ট্যাংরা মাছ, এরকম বেশ কিছু 5 মিশালি মাছ মিক্স করে নেওয়া হলো এবং আমরা উঠে আসলাম। তো উঠে আসার পর একটা জায়গায় আমরা মানে উঠে আসার পর যেটা হচ্ছে তুলিয়া জাফর ভাই নেমে যাবে হচ্ছে আপনার মিরপুরের দিকে। মিরপুরের দিকে নেমে যাওয়ার সময় ওরা নেমে যাওয়ার সময় ওদের যে প্যাকেট গুলো নিয়েছে, সেই প্যাকেট গুলো নেওয়ার সময় আমরা তখন খেয়াল করলাম যে এক মাছ কিছু মিসিং এবং রুই মাছটা যেটা ছিল, 2টো মাছ উঠেছিল 5 কেজির মধ্যে, একটা মাছ এখানে নাই, বড় মাছটা সেখানে মিসিং। তো গাড়িতে আপনারা 4 জন? হ্যাঁ, আমরা 4 জন আর ড্রাইভার সামনে, ঠিক আছে। তো এখানে মিসিং হয় যেটা হচ্ছে যে মাছগুলো আপনারা দেখেছেন যে 10 টাকার যে বাজারের ব্যাগ আছে সেগুলো তো গিট মেরে দেওয়া হয় মাছগুলোতে, প্যাকেটগুলোতে, যাতে মাছগুলো যেহেতু জীবন্ত পড়ে না যায় বা ছুটে লাফিয়ে না পড়ে যায়। তো সেম ভাবে মানে সবগুলো প্যাকেটই কিন্তু আনলক, মানে আপনার গিট মারা আছে, কিন্তু মাছ একটা মিসিং হওয়ার কোনো চান্সই নেই এবং আমরা কোথাও নামিও নাই তখন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে ব্যাক করতে হবে।
তো এখন আমরা ভাবছি হয়তো লোকটা কি দিয়েছে বা কম দিয়েছে, কম দেওয়ার কোনো স্কোপ নেই, কারণ ওই আপনাদের সামনেই দিয়েছে, রাইট। এবং আমরা ছবি তুলেছি, কিন্তু রাইট পথে আমরা যে মাছ, বিশাল বড় মাছ যেটা আমরা ছবি তুলেছি, মাছটা আর কি উনি হাতে নিয়ে ছবি তুলেছে, ওনার ফুটেজ গুলো আমার কাছে ছিল, তো মাছটা নিয়ে উনি ছবি তুলেছে। আমরা অনেক ফান করতে মানে এসছি, যেটা গাড়ির মধ্যে ছবিটা উঠেছে, মাছের ছবিটা, যে মাছটা তো খেয়েই ফেলবো, আগে ওর বেচারির একটা মানে প্রোফাইল পিকচার রেখে দেয়, এইভাবে ফান করে আর কি একটা ছবি রাখা হয়েছিল। তো মাছওয়ালা যে দেয় নেই সেটার কোনো স্কোপ নাই। এবং জাফর ভাই এবং তুলি নামার সময় কিন্তু ওরা বলেছিল মাছ একটু কম কম মনে হচ্ছে, তো ওইটা আমরা যেহেতু আর ওজন মেপে তখন তা দেখা সম্ভব, ওইভাবে অত কিছু সম্ভব না, নিয়ে এসছি। তো লাস্টে আমি নামবো, নামার সময় যেটা হয় আমি ধানমন্ডির দিকে নামবো, উনি আমাকে নামিয়ে দিয়ে যায়, আমি নামি, এরপর বাসায় চলে আসি। ইউজুয়ালি ফ্রেশে ওই মাছগুলো সেদিন আর কিছু না করো ভাবেই ফ্রিজে রেখে দেওয়া হয়, রাত হয়ে যায়। আর মাছটা আসলে নেওয়ার একটা রিজন আমার ছিল যে আমি হয়তো পরে নিতামই না, আমার মেজো আপু পুষ্পাপু মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো ওর আমার মনে হচ্ছে ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে যে একদম ফ্রেশ আশুলিয়া থেকে তাজা মাছ, আমরা ফরমালিন ফ্রি মাছ নিয়ে এসেছি। তো পুষ্পাপুকে খাওয়ানোর জন্য মূলত মাছগুলো আনা হয়েছিল। আমি মাছগুলো রেখে দিই। এরপরে যেটা হয়, রাতে উনি ওই দিন রাতেই চিটং ব্যাক করে, উনি যে কাজটাতে এসেছিল কাজটা হয়ে গিয়েছিল, তারপরেও মানে সেদিন চলে যায় যে ঠিক আছে আমরা নেক্সট আসবো, নেক্সট এসে আমরা সবাই ফ্যামিলি ট্যুর, আমরা সবাই মিলে অন্য কোথাও যাবো, এরকম একটা প্ল্যানে হয়। তো উনি চলে যায় চিটাং, ওদিন বাসেই রাতে উঠে নাইটে উঠে যায়, এবং আমার সাথে প্রায় পুরোটা বাসই কথা হয়েছে, এবং প্রচুর ফোনে কথা বলতে ভালোবাসত উনি। কথা হচ্ছে এবং ঘুমের এর মধ্যে একবার হয়েছে যে বাসে উনি ঘুমোচ্ছে, তো উনি বেশ হেলদি এবং হাইট অনেক ভালো ছিল, পাশে একজন শুয়েছে, তো আমাকে ফোন দিয়ে হাসছে ভীষণ যে দেখো আমি এখন একা সিটে বসেছি, আমি কি করে, তখন বললো আমার পাশে যে বসেছিল তার, আমি ঘুমের মধ্যে তার বুকে এমন জোরে পা জোরে দিয়েছি যে মানে এতটাই ফ্রেশ কথা যে সে হাসছে, মানে এত স্পন্টিনিয়াস যে সে যে কোথাও যাবে বা কোনো কিছু হবে, তখনও সেটা মানে আমাদের কারোর মধ্যে ছিল না। যে তারপর গেল উনি 4:30, ভোর 4:30 খানিক পরে ফোন দিল আমাকে বাসায় পৌঁছে, যে কোথায়, আমি বাসায় পৌঁছেছি। আমি ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়েন, সারা দিন রাত জার্নি হয়েছে। পরে উনি আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, একটু টায়ার্ড লাগছে, এই হচ্ছে টায়ার্ড লাগছে। আমি ও আরেকটা কথা বলেছে যে আমি কথা বলবো এখন, আমি বললাম না, সারাদিন তো দেখা হয়েছি আর জার্নি করে এসছেন, এখন ঘুমোতে হবে, আর আমিও ঘুমোবো। তো ইউজুয়ালি আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, এবং সেও আমাকে বাই বললো, ঠিক আছে ভালো থেকো, এইটুকু বলে ঘুমিয়ে গেল। 11:30 মানে 11:20 দিকে আমার মোবাইলে পরদিন সকালে একটা ফোন আসে তার নাম্বার থেকে। ফোনটা করেছে তার মেজো বোন উজমা আপু। তুমি ফোন দিয়েই আমি ওনার কথা বুঝতে পারছি না, প্রচন্ড কান্না, পাপড়ি কি হয়েছে আমি ঘুম চোখে বুঝতে পারছি না। তো আমায় বললো যে পাপড়ি ভাইয়া তো নেই। তা আমি মানে আমি জাস্ট স্টাক, আমি বুঝতে মানে প্রথমে আমি ওটা বুঝতে পারছি না, নিতে পারছিলাম না যে আসলে কি বলছে। তো এরপর যেটা হয়েছে যে আমি বুঝতে পারছি না, আবার বলার জন্য তাকে ক্লিয়ার করার জন্য আবার সে বলল যে ভাইয়া তো নেই, বাপি আসলে তোমার সাথে কি হয়েছিল। তো আমি তখন বলছি আমি আসলে ভেবেছি উনি ফান করছে, কারণ রানার এই ধরনের ফান করার অভ্যেস ছিল। তো উনি এরপর আমায় বললো যে আসলে গতকালকে ভাইয়া রাতে আসার পরে একটু করে খাওয়া দাওয়া করলো, এবং ভাইয়ার হার্ট অ্যাটাক, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, যে যার কারণে সে মারা গেছে আজকে সকাল 7:30 আর 8টার পর 8টার দিকে, যেটা বললো আমায়। তো আমি তখন জাস্ট ফোনটা রেখে দিই, এবং আমি কনফার্ম হওয়ার জন্য যে আসলে কি কোনো রকম ফান করছে বা কি, কারণ যেমন সে কালকে বিকেল অবধি দেখলাম, এবং রাতে ভোরবেলাও সে আমার সাথে খুব স্পন্টেনিয়াস অ্যান্ড ফ্লুয়েন্ট কথা বললো, বা এতটুকু মানে কোনো রকমের জড়তা ছিল না, সে কিভাবে এইভাবে চলে যেতে পারে, মানে আমার বিশ্বাস হচ্ছিল না। এরপরে আমি মানে এই জিনিসটার কোনো ব্যাখ্যা পাইনি যে আসলে মাছগুলো নাই হয়ে গেল, এবং এরপরে আমি নিজেই আজকে ঘটনাটা আমি অনেক শেয়ার করছি, আমার ফ্যামিলি বা এই ঘটনাটা কেউই জানতো না সেরকম ভাবে, কারণ আমার মধ্যে একটা গিলটি ফিল হচ্ছিল, যদি সেদিন আমি না যেতাম, হয়তো বা সেদিন যদি মাছগুলো তাকে আমি কিনতে বাধা দিতাম, তাহলে হয়তো খারাপ কিছু হতো না, এরকম কিছু আজকের জন্য আমাকে এক্সপেক্ট করতে হবে। আপনাকে মনে হয় বারবার করেই বলেছিল যে আপনার এই রিলেটেড কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ, আমায় বলেছিল যে ওনার মাছ রিলেট প্রবলেম ছিল, যে প্রবলেমটা পানিতে উনি নৌকায় আমি উঠতে চেয়েছিলাম না, মানা করেছিল যে না আমার একটু সমস্যা আছে এবং এরপরে যেটা হয় যে আমাদের সাথে যে জাফর ভাই গিয়েছিল, ঠিক আছে, ওনার সংগঠনের এক ছোট ভাই, উনি গিয়েছিল,
উনি আপনার এই ঘটনার প্রায় 7 থেকে 10 দিন পরে ওনার ওইখান থেকে 4 দিনের প্রোগ্রাম করে আসার পর যেটা হয় যে ওনার লিভারে কোনো রকমের মানে ফার্স্টে ওনার স্ট্রং ডায়রিয়া হয়, তারপর উনি কদিন আপনার মহাখালীতে ভর্তি থাকে। এরপরে ওনাকে বলা হয় ওনার লিভারের প্রবলেম হয়েছে, গল ব্লাডারের প্রবলেম হয়েছে, আলটিমেট কোনো প্রবলেম ফাইন্ড আউটও করতে পারে না। তারপর তাকে যেটা করা হয় যে সে ইন্ডিয়ায় যায় ভালো একটা বেস্ট ট্রিটমেন্টের জন্য, সেখানেও তার কোনো সলিউশন আসে না। তো তারা আপনার হচ্ছে নর্থ বেঙ্গলের লোক, তো তাদের সেখান থেকে একজন বলে যে বান্দরবনের কোন একজনের মাঝে যে কিনা এটার সলিউশন দিতে পারবে, বা দেখাও অনেক তো ডাক্তার বৈদ্য করা হলে এবার একটু এই ধরনের ট্রিটমেন্ট করে দেখো। তো সে যেটা দেখলো যে খাবারের মানে মাছের মাধ্যমেই তার ভিতরে কোনো একটা কিছু গিয়েছিল, এবং আমাদের একটা যে মিসিং, যে মাছটা মিসিং, সেটা একটা খুব অদ্ভুত বিষয় হয়ে যায়। এবং তারপর সে ভালো আছে টুকটাক প্রবলেম ছাড়া। আর আমার ফ্রিজে যে মাছগুলো ছিল সেগুলো তো খাওয়ার আর সাহস বা ইচ্ছেও হয়নি, কারণ এরপরে আমি প্রায় 2 থেকে 3 দিন আমাকে প্রাথমিক দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, কারণ ওই জিনিসটা আমি মানতে পারছিলাম না। হয়তো সেটা আমার ইমোশনে বা আমার সব খুব সফট একটা প্লেসে সেটা হার্ট করেছিল। মাছগুলো যখন ডাস্টবিনে আমাদের বাসায় যে কাজের মেয়েটা ছিল শরীফা, মানে পুষ্প ইনস্ট্রাক্ট করে যে তুমি এগুলো ফেলে দিয়ে আসো, তো ফেলে দেওয়ার পর যেটা ও দাঁড়ায়, মানে সেখানে দেখে যে আমরা যে সম্ভব দেখেছি যে মাছ ফেললে বিড়াল সেখানে মুখ দেয় না, মানে নষ্ট মাছেও সে মুখ কাটার মধ্যে সে মুখ দিবে, বিড়াল সেখানে মুখ দেয় না। ও যেটা এসে বললো যে আপু মাছগুলো খাচ্ছে না, বিড়াল মুখও দেয় না সেখানে। তো ওইটা নিয়ে আসলে কাজের মেয়ে দেখে এসে আমাদের বলার কিছু ছিল না, বাট ওই জিনিসের ব্যাখ্যাগুলো আলটিমেটলি নেই। হ্যাঁ, যে আদৌ মাছ, আমাদের মাছের বিষয়ে যেটা আছে যে মাছ কিনে আমরা বাজার থেকে আসি, অনেক সময় জন্য আমাদের মুরব্বীরা হয়তো বলে যে সন্ধ্যার পরে মাছ নেওয়া, বা কিছু কিছু পিরিয়ডস থাকে যেগুলো একটু মেনটেন করা উচিত, যেমন একদম ভর দুপুর বা সন্ধে বা এরকম কিছু কিছু আছে আমরা জানি। তো এটা আমার লাইফে সবচেয়ে অদ্ভুত, আমি যে জন্য বললাম যেটা খুব ভয়ঙ্কর বা এই ধরনের কিছু আমি বলবো না। আমাদের মাছগুলো মিসিং হয়েছিল একটা ঘটনা, তারপর রানার হঠাৎ চলে যাওয়া, সেটা হয়তো ধরে নিলাম কার্ডিয়াক অ্যারেস্ট বা ফিজিক্যাল কোনো উইকনেস। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ডিয়ার লিসেনার্স, আমি এফকে ফুয়াদ ভূতেরগুলি থেকে। আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সাথে, সেটি আমার এক দুলা ভাই, তামিম ভাই, তার কাছ থেকে শোনা। এটা তার খালুর সাথে ঘটেছিল 1971 সালে। তিনি ডিফেন্সে ছিল, আমার খালু। তখন মুক্তি বাহিনীর মধ্যে তার অনেক ভালো একটা ইয়া ছিল, তিনি কমান্ডার পোস্টে ছিলেন। আর তখন ওনার সাথে যখন ঘটনাটা ঘটেছিল তখন মুক্তিযুদ্ধ প্রায় শেষ, আর আশেপাশে শুধু লাশ আর লাশ। সো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু খুব উনি একটা ভালো লিডে ছিল মুক্তি বাহিনীর। ধরে নিয়ে যাওয়ার পরে যখন উনি কোনো না কোনো ভাবে অনেক রাতের দিকে, 2টা-2:30টার দিকে রাত্রে, মানে সেখান থেকে তাদের ওই পশ্চিম পাকিস্তানিদের থেকে পালাতে সক্ষম হয়। সে সেখান থেকে পালিয়ে, এবং সেই অঞ্চলটা ছিল হচ্ছে ফরিদপুর জেলায়। ফরিদপুরে সে তার বাড়ির দিকে আসার জন্য চেষ্টা করে, এবং তার তো মানে সোজা যে রাস্তা সেটা সে ইউজ করতে পারবে না, কারণ সবসময় পাকিস্তানিরা টহল দিচ্ছে। তাই তাকে অনেক অনেক গ্রাম, তারপর অনেক মাটির পথ, তারপর তাকে অনেক কাদামাটি পার হয়ে তার বাসা, মানে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। তো সে হাঁটছিল এবং সে অনেক সাহসী ছিল, যেহেতু সে ডিফেন্সে ছিল। তারপরে সে আসছিল দেন তার একটা কাদামাটির একটা পথে তার আসতে হয়েছে। সেখানে সে নামলো, নেমে দেখছে যে আশেপাশে, আর এছাড়াও সে অনেক আগে থেকে অবজার্ভ করছিল যে শুধু লাশের গন্ধ পচা এবং আশেপাশে শুধু লাশ পড়া, গুলি করা, মেরে ফেলে দিয়েছে আর কি। দেন সে আসছিল এবং আসার পরে সে লক্ষ্য করছিল যে পিছন থেকে কাদা পানিতে কেউ ছম করে হাঁটছে। সে একবার দাঁড়িয়ে এবং পিছনে দেখে যে কেউ নাই। তারপর সে যখন কাদা পানির পথটা শেষ করে যখন উঠতে যাবে, তখনই সে দেখে যে তার ডান পাটা কে জানে আঁকড়ে ধরেছে, হাত দিয়ে আঁকড়ে ধরেছে। দেন সে অনেক চেষ্টা করেছে ছুটার জন্য, অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করলো, 4-5 মিনিট তো চলে গেছে। আর সে অনেক হেলদি ছিল এবং সে অনেক ফিটনেস ছিল তার, সে তাও সেখান থেকে ছুটতে পারেনি। তখন সে অনেক জোরাজুরি করে কোনো না, আর সে লক্ষ্য করছিল যে তার পাটা মানে হাত টাইপের কিছু একটা খুব জোরে আঁকড়ে ধরে আছে। সে সেখান থেকে উঠলো, এবং ওঠার পরে সে দৌড় দেওয়ার পরে দেখলো যে তার পিছনে আবার সেই মানে ভিজা পায়ে কেউ একজন হেঁটে আসতেছে। তারপরে কি হলো, সে পিছনে তাকালো, তারপরে দেখো কেউ নাই। তারপর সে মানে খুবই ভয় পেয়ে গেল।
সে দৌড়ে একটা দৌড় দিল খুব জোরে। সে দেখলো যে তারপরে সেই যে স্পিডে দৌড়াচ্ছে সেই স্পিডে পিছন থেকে একজন দৌড়াচ্ছে। সে তখন বুঝতে পারলো যে সে তখন যদি দাঁড়ায় সে সেখানে শেষ, সে ডেথ হয়ে যাবে। সে দৌড়ালো, দেখে যে খুব মানে লম্বা একটা গাছ আছে, দৌড়ে সে গাছে যে উঠলো। যদি কোনো বিড়াল হয় বা কুকুর হয় বা শিয়াল হয় তাহলে গাছে অ্যাটলিস্ট উঠতে পারবে না। সে দৌড়া যায়, গাছে উঠছে, ওঠার পরে অনেক উপরে সে মগডালে উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মানে অনেকক্ষণ পরে নিঃশ্বাস নিয়ে সে মনে করছে সে বেঁচে গেছে। সে পিছনে দেখে যে পিছনে ফিরার সাথে সাথে দেখে যে পিছনের ডালে খুব বিভৎস একটা চেহারা নিয়ে একটা মানুষ বসে আছে, এবং মানে মানুষ আকৃতির কিছু একটা বসে আছে, এবং তার জিভটা এতটাই লম্বা সে কমপক্ষে মাটির থেকে 2-3 তলা উপরে ছিল, যে ডালটাতে বসা ছিল। সেই তার জিভটা মানে যে জিনিসটাকে সে দেখেছিল তার জিভটা একদম মাটি ছুঁয়ে আছে। সে সাথে সাথে সেখানে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার হাইটটা মানে গাছের হাইটটা অনেক বেশি ছিল। পরের দিন সকালে মুসল্লি বা গ্রামের লোকজন এসে তাকে ধরে, এবং ধরে দেখা যায় সে তার অবস্থা খুবই খারাপ, মাথাটা তার ফেটে গেছে। তারপর তার মানে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। গ্রামবাসীদের খুব চেষ্টায় সে সুস্থ হয়ে ওঠে। ওঠার পরে সে প্রায় 1.5 মাস 2 মাসের মতন কোনো কথা বলতে পারে না, কোমার মতন হয়েছিল। তারপরে যখন সে রিকভারিতে আসে তারপরে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, আপনি অ্যাকচুয়ালি এটা কি আপনাকে পাকিস্তানিরা মেরে এরকম করছে না কিভাবে হলো কাহিনীটা। সে তখন কাহিনীটা সবাইকে খুলে বললো যে এভাবে তার কাহিনীটা হয়েছে। এবং তারপরে সে ওইখান থেকে পাওয়ার পর যেহেতু অনেক হাইট থেকে পড়েছিল, তার 1 হাত এবং 1 পা প্যারালাইজ ছিল, সে পরে 1974 সালের দিকে সে মারা যায়। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সবথেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সবথেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।